হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তোমাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রামিং এর ক্লাসে। সো প্রথম ক্লাসটাতে আমাদের একটু সমস্যা হয়েছিল, যেই সমস্যার জন্য আমরা ক্লাসটা 30 মিনিট পরে মানে এখন শুরু করছি। সো বলো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার ভিডিও দেখতে পাচ্ছ কিনা, এখন সাউন্ড একদম ঠিক আছে কিনা? যারা ওয়েবে জয়েন করছো, যারা ফেসবুকে জয়েন করছো, আমাকে দুই পক্ষই জানাও যে সবকিছু এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। ওকে, সো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এইচএসসির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। খুবই বলতে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে প্রায় 2টা সৃজনশীল আসে। তার মানে তুমি 20 মার্কসের সৃজনশীল পাবাই এখান থেকে যে কোনো বোর্ডে, প্লাস 25টা এমসিকিউ এর মাঝে কমপক্ষে 5 থেকে 6টা এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা শুরু করতেছি। ওকে, সো এই অধ্যায়টা আসলে খুবই মজার, আমার আসলে পার্সোনালি খুবই ভালো লাগে এই অধ্যায়টা। কারণটা যেটা হচ্ছে, কারণটা হচ্ছে এই অধ্যায়টা আমি তোমাদের এমন ভাবে পড়াবো যে প্রত্যেকটা জিনিস তুমি ফিল করতে পারবা, প্রত্যেকটা জিনিস তোমার কাছে মনে হবে পরীক্ষা হলে তোমার কানে বাজতেছে। সো এমন ভাবেই আমরা পড়বো, তোমার পরীক্ষা হলে তোমার কাছে মনে হবে যে তোমার কানে প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা ক খ তোমার কানের মধ্যে বাজবে। কোনো কিছুই মুখস্থ করতে হবে না এই অধ্যায়ে, সবকিছু বুঝে বুঝে করতে পারবা। তাহলে চলো অধ্যায়টা শুরু করি। সবাই রেডি কিনা আমাকে বলো। ওকে স্যার, নোট করবো? হ্যাঁ, আমার সাথে সাথে নোট করতে পারবো, ক্লাসের শেষেও নোট করতে পারো, আর এই স্লাইড তোমাদের দিয়ে দিব। সো বলো সবাই রেডি কিনা অধ্যায়টা শুরু করার জন্য। তোমাদের ডিকোডার ব্যাচে আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে আমার। দেখবা যে খুবই সুন্দর করে আমরা অধ্যায় 5টা শুরু করতেছি, খুবই সুন্দর করে পুরো জিনিসপত্রগুলো পড়বো, প্রত্যেকটা জিনিস মনের মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তোমরা আইসিটি কিভাবে পড়তে হয় এই জিনিসটা ফিল করতে পারবা পুরা, বুঝছো? ওকে, তাহলে রেডি, আমরা শুরু করি। সো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো তোমরা অলরেডি অধ্যায় 3 পড়ে ফেলছো। সো তোমরা জানো যে কম্পিউটার আসলে কি বুঝে বলতো? কম্পিউটার শুধু 0 আর 1 বুঝে। 0 আর 1 ছাড়া কিন্তু কম্পিউটার আর কিচ্ছু বোঝে না। এই প্রশ্নটা যখন তোমাদের মনে আসছে, মানে এই প্রশ্নটা আসা উচিত যে ভাইয়া কম্পিউটার 0 আর 1 কেমনে বোঝে? কম্পিউটার তো একটা মেশিন, একটা মেশিন কেমনে 1 2 3 4 বা 0 আর 1 এগুলা বুঝবে? মানে এই প্রশ্নটা আসা উচিত ছিল। সো কম্পিউটার আসলে 0 আর 1 ও বুঝে না। কম্পিউটার বুঝে যে বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ নাই। মনে করো তোমার একটা ছোট্ট একটা সার্কিট, ওই সার্কিটে কারেন্ট আছে নাকি নাই, সে জাস্ট এই জিনিসটাই বুঝে। সো আমরা আদর করে যদি কোনো একটা জায়গাতে ভোল্টেজ থাকে বা যে জিনিসটা অন থাকে, ওই জিনিসটা আদর করে আমরা 1 বলি। আর যদি কোনো জায়গাতে ভোল্টেজ না থাকে বা কারেন্ট না থাকে বা অফ থাকে, ওই জিনিসটাকে আমরা আদর করে 0 বলি। তার মানে কম্পিউটার 0 আর 1 বুঝে না। কম্পিউটার মূলত যে জিনিসটা বুঝে সেটা হচ্ছে বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ নাই। ওকে, ঠিক আছে। তাইলে এখন প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, এই জিনিসটা তোমার এখন বুঝতে হবে যে প্রোগ্রামিং জিনিসটা কি। দেখো, আমরা বাস্তব জীবনের অনেকগুলা কাজ এখন কিন্তু কম্পিউটার দিয়ে করি। তোমাকে যদি আমি বলি ছোটবেলায়, তোমাদের একটা জিনিস মনে আছে কিনা আমাকে বলো। ছোটবেলায় তোমরা একটা জিনিস করতা, তোমাদের ক্লাস 3 4-এ তোমাদেরকে একটা জিনিস দিত, যে 5টা সংখ্যা দিত, বলতো ছোট থেকে বড়তে সাজাও, মনে আছে? একটা নস্টালজিক ভাইব তোমার মধ্যে চলে আসবে এখন। ছোটবেলায় এই কথাটা বলতো যে 5টা সংখ্যা ছোট থেকে বড়তে সাজাও বা বড় থেকে ছোটতে সাজাও, মনে আছে? এই জিনিসগুলো তোমরা করতা। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যদি তোমাকে আমি 50,000টা সংখ্যা দিই এবং বলি যে ছোট থেকে বড়তে সাজাও, বলো এটা মানুষের পক্ষে সম্ভব? ইয়েস অর নো? চেষ্টা করবে আমার ক্লাসগুলোতে আমার সাথে কমিউনিকেট করতে, আমার সাথে কথা বলতে। তাহলে তোমার কাছে মনে হবে যে তোমার বাসায় এসে পড়াচ্ছি আমি, তোমার কাছে মনে হবে যে ভাইয়া তোমার সামনে দাঁড়ায় আছি। ঠিক আছে? সো একদম খুবই মজা লাগবে ক্লাসটা তখন। সম্ভব না সেটা, তাই না? তার মানে 50,000 জন বা 50,000টা নাম্বার তোমাকে যদি বলি যে ছোট থেকে বড়তে সাজাও, এটা কখনোই মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু এটা মেশিন বা কম্পিউটারের পক্ষে সম্ভব। তার মানে আমরা এখন বর্তমান যুগে মানুষের কাজ যন্ত্র দিয়ে করাই বা কম্পিউটার দিয়ে করাই, তাই না? মানুষের কাজ আমরা এখন কম্পিউটার দিয়ে করাই, রাইট? তাইলে প্রোগ্রাম বলতে কি বুঝায়? একটু কানের মধ্যে শুনো, চোখটা অফ করে, যে আমরা যখন আমাদের কোনো কাজ কোনো একটা যন্ত্র দিয়ে করাতে চাই, তখন তাকে যে ধাপে ধাপে নির্দেশগুলো আমাদের দিতে হয়, ওই নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তার মানে কম্পিউটার কি শুধু তোমার মানে তোমার বললেই কাজ করে দিবে? না, তাকে নির্দেশ দিতে হবে। তার মানে আমরা যে ধাপে ধাপে যে নির্দেশগুলা দেই, ধরো 3টা সংখ্যা যোগ করার জন্য তুমি একটা নির্দেশ দিবা, তাহলে নির্দেশটা কিভাবে দিবা? তুমি এইভাবে দিবা যে 3টি সংখ্যা নাও, 3টি সংখ্যা নাও, তারপর কি বলবা? 3টা সংখ্যা যোগ করো, 3টা সংখ্যা যোগ করো। তারপর তুমি কি বলবা? যে ফলাফলটা আমাকে দাও, ফলাফলটা আমাকে দাও। তার মানে তুমি ধাপে ধাপে একটা নির্দেশ তোমাকে দিতে হবে।
তোমাকে ধাপে ধাপে একটা নির্দেশ তোমাকে এই জায়গাতে দিতে হবে যদি তুমি কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাও। ধরো তুমি হচ্ছে 1 থেকে 50,000 সংখ্যা বা 50,000টা সংখ্যা তুমি সিরিয়ালি সাজাতে চাও ছোট থেকে বড়, তাহলে তুমি কি নির্দেশ দিবা? তুমি নির্দেশ দিবা এইভাবে যে সংখ্যাগুলোর থেকে সবচেয়ে ছোট যেটা ওটা সবার প্রথমে দাও, তার থেকে একটু বড় যেটা ওটা এর পরে আয়না রাখো, তার থেকে একটু বড় যেটা ওটা এর পরে আয়না রাখো। তার মানে তোমাকে ধাপে ধাপে নির্দেশ দিতে হয়। তাইলে গড়ে কি দাঁড়াইলো? কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ যখন আমরা করাতে চাই, কম্পিউটারকে দিয়ে যখন কোনো একটা কাজ আমরা করাতে চাই, ওই কাজটা করানোর জন্য যে ধাপে ধাপে নির্দেশগুলো দিতে হয়, ওই নির্দেশের সমষ্টিগুলো হয় প্রোগ্রাম। তাহলে চোখ অফ করে বলো তো কানে শোনা যায় কিনা? ডেফিনেশনটা কখনোই মুখস্থ করতে হবে না, ক্লাসের পরে তোমার যে বইও পড়তে হবে ব্যাপারটা এমন না। তুমি বই একবার রিডিং পড়লেই দেখবে যে সব পারো, সব কানে বাজতেছে। তার মানে প্রোগ্রাম বলতে কি বোঝায়? চোখটা অফ করে কানের মধ্যে শুনো কিনা দেখো, যে আমরা যখন যন্ত্র দিয়ে কোনো একটা কাজ করাতে চাই তখন ধাপে ধাপে যে নির্দেশগুলা দিতে হয়, এই নির্দেশের সমষ্টি, নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। বলো ডেফিনেশনটা সবার ক্লিয়ার কিনা? এই নির্দেশগুলোর সমষ্টি, আমরা যে নির্দেশগুলা দিচ্ছি এই নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। বলো ডেফিনেশনটা সবার ক্লিয়ার কিনা? তোমাদের জন্য ফরমালি স্লাইডে লেখাও আছে, তোমরা চাইলে পরবর্তীতে নোট করে নিতে পারো যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা যে ধাপে ধাপে নির্দেশ দেই, এই নির্দেশগুলোকে বলা হয় প্রোগ্রাম। এই নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। মানে প্রোগ্রাম বলতে কি বোঝায়? ইনস্ট্রাকশন, তুমি কি নির্দেশ দিচ্ছ সেগুলোকে বলা হয় প্রোগ্রাম। ওকে, খুবই সুন্দর একটা জিনিস, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো এখন আমরা আরেকটা জিনিস পড়বো। আমাকে বলো, মনে করো তুমি একজনের মনের ভাষা বুঝতে চাও, তাইলে ওই মানুষটার মনের ভাষা বুঝতে হইলে তোমাকে ওই মানুষটার মনের ভাষায় কথা বলতে হবে না? মনে করো তুমি একজনকে চাচ্ছ যে যে তোমার কথা শুনুক, এখন সে যদি তোমার কথা নাই বুঝে তাইলে বলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তার মানে আমরা যদি কারোর সাথে কথা বলতে চাই, এটা কি নেসেসারি যে তার ভাষা আর আমার ভাষাটা সেম হওয়া লাগবে, যেন আমার কথাও সে বুঝতে পারে, তার কথাও আমি বুঝতে পারি? রাইট? হওয়া লাগবে কিনা বলো, উচিত কিনা? অবশ্যই দরকার। তাইলে এখন আমাকে বলো যে কম্পিউটার তো বুঝে 0 আর 1, কম্পিউটার বুঝে 0 আর 1। এখন তুমি যদি তাকে নির্দেশ দিতে চাও, তোমাকেও নির্দেশটা দিতে হবে 0 এবং 1-এ, তা নাহলে তো সে বুঝবে না। তার মানে আমাদের কম্পিউটার বুঝে হচ্ছে শুধুমাত্র 0 এবং 1। তার মানে তাকে যে নির্দেশটা তোমার দিতে হবে ওই নির্দেশটাও 0 আর 1-এই দিতে হবে অবশ্যই, না হলে সে কখনোই বুঝবে না। তার মানে তুমি যে তাকে যে নির্দেশটা দিবা, যে নির্দেশটা বা ইনস্ট্রাকশন গুলা যে তুমি দিবা, সেই নির্দেশগুলাও তোমাকে দিতে হবে 0 এবং 1-এ, তা না হলে সে কখনোই সেটা বুঝবে না। রাইট? ওকে, এখন বলো 0 আর 1 এইটা দিয়ে ইনস্ট্রাকশন দেয়া আমাদের জন্য সহজ নাকি কঠিন? অবশ্যই কঠিন। এত এত 0 এত এত 1 দিয়ে আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিব? মনে করো কোনো কিছু যোগ করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে এরকম, যে 0 1 1 0 1 1 1 1 1 এরকম। বলো তো এই জিনিসটা মনে রাখা বা এই জিনিসটা তুমি যখন কাজ করবা, এই জিনিসটা মনে রাখা সহজ? সহজ না, এই জিনিসটা মনে রাখা খুবই কঠিন, তাই না? 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লেখা বা ইনস্ট্রাকশন দেয়া মানুষের পক্ষে স্ট্যান্ডস টু ইম্পসিবল। বাট কম ভেজালটা হইলো কম্পিউটারটা বা 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। সো এই জায়গাতেই আমাদের যে জিনিসগুলো উদ্ভব হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং বিভিন্ন ভাষা। অর্থাৎ আমরা ইনস্ট্রাকশন গুলা যেই ভাষা ব্যবহার করে দেই সেই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তাইলে প্রোগ্রাম বলতে কি বোঝায় আরেকবার রিক্যাপ করো, কানে দেখবা যে পরীক্ষা হলে যে এমনি কানের মধ্যে বাজবে, যে কম্পিউটারকে দিয়ে বা যন্ত্র দিয়ে কোনো একটা কাজ করানোর লক্ষ্যে ধারাবাহিক যে নির্দেশগুলা দেই সেই নির্দেশগুলাকে বলা হয় প্রোগ্রাম। যে ভাষা ব্যবহার করে নির্দেশগুলা দেই সেই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এখন আমরা আরেকটা জিনিস বুঝলাম যে এই ভাষাটা অবশ্যই কি হইতে হবে? 0 এবং 1 হইতে হবে, না হলে কম্পিউটার বুঝবে না, না হলে কম্পিউটার বুঝবে না। বুঝছো? এখন তোমার সাথে যদি কোনো চাইনিজ মানুষ কথা বলে তুমি বুঝবা? কখনোই বুঝবা না। একটা ভিডিও আছে, এটা খুবই ফেমাস, ইউটিউবে গেলে তোমাদের দেখানো যাবে। ইউটিউবে কি জানি একটা ভিডিও আছে ডিপ জলের, ওকে আমি জাস্ট তোমাকে দেখাই। এই জিনিসটা দেখো। সো একটা জায়গাতে তোমার হচ্ছে, ওয়েট আমি সাউন্ডটা বাড়াই, আচ্ছা এটা সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, সো এই জায়গাতে যে জিনিসটা হয় সে হচ্ছে একটা চাইনিজ মানুষের সাথে মিটিং করে। সো চাইনিজ মানুষটা বলে চুং ছাং ফুং। ওকে, সো তুমি কিন্তু এটা বুঝবা না বা মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। তাহলে এখন গড়ে যে কথা কি দাঁড়াইলো, যে কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাতে হইলে আমাদের 0 আর 1 দিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে।
জিরো আর ওয়ান ছাড়া কেন সে কিছু বুঝে না? কারণ কম্পিউটার বুঝে শুধুমাত্র অন আর অফ, বিদ্যুৎ আছে অথবা বিদ্যুৎ নাই, ওই জিনিসটাকে আমরা আদর করে জিরো আর ওয়ান বলতেছি। ওকে, সো কম্পিউটার জিরো আর ওয়ান আসলে বুঝে না, সে বুঝে অন আর অফ, মানে বিদ্যুৎ আছে আর নাই, ওই জিনিসটাকে আদর করে আমরা ওয়ান আর জিরো বলতেছি। ঠিক আছে, সো আমরা যেই প্রবলেমটাই বললাম যে কম্পিউটারকে এখন নির্দেশ দিতে হইলে আমাদের জিরো আর ওয়ানেই দিতে হবে। এখন কথা হইলো, আমরা তো জিরো আর ওয়ান দেওয়াটা আমাদের জন্য কঠিন, জিরো আর ওয়ান দিয়ে নির্দেশ দেওয়াটা আমাদের জন্য কঠিন, তাইলে একটা কাজ কি করা যায়? সো এই জায়গাতে আমাদের আসা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। মনে করো যে তুমি একটা মিটিং করবা একটা জাপানিজ একটা লোকের সাথে, তাইলে কি করবা বলো তো? জাপানিজ একটা লোকের সাথে তুমি যখন মিটিং করবা, তোমার একজন অনুবাদক দরকার হবে প্রথমে। সো অনুবাদক কি করবে? মনে করো যে তুমি এই জায়গাতে আছো, এই জায়গাতে আছে জাপানিজ, এই জায়গাতে আছে তোমার আরেকটা বন্ধু। সো এখন কি হবে ব্যাপারটা, তুমি যখন জাপানিজে বলবা, তুমি তো বাংলায় বলবা, তুমি যখন বাংলায় বলবা, সে ওইটাকে ট্রান্সলেট করে জাপানিজে তাকে বলবে, জাপানিজ যখন জাপানিজে বলবে, সে এটাকে ট্রান্সলেট করে তোমাকে বলবে। তার মানে যখন আমরা একজন আরেকজনের ভাষা বুঝতে পারি না, তখন আসলে আমাদের যে জিনিসটা দরকার হয়, অনুবাদক বা ট্রান্সলেটরের দরকার হয়, তাই না? এই যে তোমরা অনেকে কে মুভি দেখো, কে ড্রামা দেখো, তারপর ইংলিশ অনেক মুভি দেখো, বা জাপানিজ কোরিয়ান অনেক মুভি দেখো, কি দিয়ে দেখো? সাবটাইটেল দিয়া। তার মানে সাবটাইটেলটা কি করে, তোমাকে নিচে বাংলায় লিখে দেয় যে আসলে মানেটা কি। ওকে, তোমরা কে ড্রামা দেখো না, আচ্ছা ঠিক আছে, অনেক মেয়েরা দেখে। সো এই জায়গাতে যেই ভাষাগুলো আমরা বুঝি না, মনে করো তামিল একটা মুভি দেখতেছো, সো যেই ভাষাগুলো বুঝি না ওদের নিচে কিন্তু ট্রান্সলেটরটা থাকে, যেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি। তার মানে একটা অচেনা ভাষার সাথে আমরা কমিউনিকেট করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। এর নাম কি? এর নাম হচ্ছে অনুবাদক। অনুবাদক, এর নাম কি? এর নাম হচ্ছে অনুবাদক। এখন আমরা কম্পিউটারের ক্ষেত্রে সমস্যাটা কি পড়ছিলাম? কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না। বাট আমাদের সমস্যা হইলো, আমরা তো অনেক ইংলিশে প্রোগ্রাম লিখবো, সি ভাষা আমরা ইংলিশে লিখবো, যে অ্যাড বা মাল্টিপ্লাই ফর এগুলা লিখবো। ঠিক আছে, এখন ইংলিশটা তো কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে জিরো আর ওয়ান। ওই জিরো আর ওয়ানের ভাষাটাকে আসলে বলা হয় মেশিন ভাষা। সো এটা আমরা একটু পরে পড়বো আবার। তার মানে আমাদেরও এরকম একটা প্রোগ্রাম লাগবে, এরকম একটা প্রোগ্রাম লাগবে, এটাও একটা এক ধরনের প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ জিরো আর ওয়ানে লেখা প্রোগ্রামে রূপান্তর করবে। বুঝছো? আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে জিরো আর ওয়ানে ভাষায় লেখা, মানে জিরো আর ওয়ানে লেখা প্রোগ্রামে রূপান্তর করবে। আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে জিরো আর ওয়ানে লেখা প্রোগ্রামে রূপান্তর করবে। ওকে, তার মানে আমরা কি ভাষায় লিখবো? আমরা বিভিন্ন ভাষায় লিখতে পারি, অবশ্যই আরবিতে লিখবা না। মানে এটা তুমি তুমি নিজে যদি প্রোগ্রামিং শিখো, তুমি নিজে আসলে বানাইতে পারবা এরকম, যে তুমি বাংলায় লিখতেছো ওইটা আসলে জিরো আর ওয়ানে কনভার্ট হচ্ছে, এরকম সম্ভব যদি অনুবাদক প্রোগ্রামটা তুমি বানায় নাও। ঠিক আছে, সো আমরা যেই ভাষাগুলাই প্রোগ্রাম লিখবো, এটা সাধারণত সি হয়, সি প্লাস প্লাস হয়, পাইথন হয়, আরো এরকম অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ভাষা হয়। সো আমরা তো ইংলিশে লিখতেছি, আমরা ইংলিশে লিখতেছি, সো ইংরেজি প্রোগ্রামটাকে সে কনভার্ট করবে জিরো আর ওয়ানে, কম্পিউটার তখন সেটা বুঝবে, কম্পিউটার তখন সেটা বুঝবে। সো এই কাজটা কে করে বলতো? এই কাজটা করে তোমার বাসার যে কাজের মানুষটা আছে, তুমি যারে কিনে আনছো, সে কি বলতো? সে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তার নাম কি? তার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তার নাম কি বলতো? অনুবাদক প্রোগ্রাম। বলতো ক্লিয়ার জিনিসটা? তাইলে তোমাকে যদি বলি যে ভাইয়া অনুবাদক প্রোগ্রাম কি, পরীক্ষা হলে ক নাম্বারে আসলো অনুবাদক প্রোগ্রাম কি, চোখটা অফ করে কানের মধ্যে বলো, শুনতে পাবা কিনা, যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের প্রোগ্রাম, যেটা আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষা অর্থাৎ জিরো আর ওয়ানে কনভার্ট করে বা কম্পিউটারের ভাষাতে রূপান্তর করে। বুঝছো? কম্পিউটারের ভাষাটার নামই হচ্ছে মেশিন ভাষা, মেশিন যেটা বুঝে। তার মানে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে বিশেষ ধরনের একটা প্রোগ্রাম, যেটা আমাদের লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। বলো পরীক্ষা হলে কানের মধ্যে শুনতে পাবা কিনা ডেফিনেশনটা, আর কখনো মুখস্থ করা লাগবে? অনুবাদক প্রোগ্রাম কি যদি ক নাম্বারে আসে, কখনো মুখস্থ করা লাগবে? কখনো মুখস্থ করা লাগবে না। যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম, এটা জাস্ট একটা কি, একটা মানুষ যে জাস্ট তোমার ল্যাঙ্গুয়েজটার ব্যারিয়ারটা দূর করতেছে। ওকে, যেটা তোমার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা দূর করতেছে। সো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম, যেটা আমাদের লেখা প্রোগ্রামকে বা আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করে। বলো ক্লিয়ার কিনা সবার ডেফিনেশনটা? সবার কানে বাজবে কিনা আমাকে বলো, এভরিওয়ান, সবার কানে বাজবে? ওকে, প্রশান্ত পাল, তারপর আনিশা, সঞ্জয়, তামিদ, ওকে ডান, সবাই ভেরি জোস, তোমরা সবাই জোস, নাইস। ঠিক আছে,
তার মানে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম। ডেফিনেশনটা কি ছিল? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। তুমি যখন নোট করবা ডেফিনেশনটা লিখবা, বা একটু পরে ডেফিনেশনটা আমি লিখেও দিব, ডেফিনেশনটা আসলে লিখেও দিব, কোনো সমস্যা নেই, লেখাও আছে, স্লাইডে লেখা আছে। এখন দুইটা নাম মনে রাখতে হবে। নামগুলো হচ্ছে, একটা হচ্ছে সোর্স কোড আর একটা হচ্ছে অবজেক্ট কোড। একটা হচ্ছে সোর্স কোড আর একটা হচ্ছে অবজেক্ট কোড। সোর্সের বাংলা কি? সোর্সের বাংলা হচ্ছে উৎস। তাইলে আমাদের অনুবাদক প্রোগ্রাম কি করে? সে আমাদের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিনের ভাষা অর্থাৎ 0 আর 1 এ কনভার্ট করে, মেশিনের ভাষা বা 0 আর 1 এ কনভার্ট করে। এখন দুইটা নাম আছে, আমাদের এই দুইটা নাম একটু বুঝতে হবে। দেখো ব্যাপারটা সিম্পল, আগের মতোই। আমাদের মধ্যে একজন কি আছে? মধ্যে আছে একজন অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম, তার ডেফিনেশন আমরা জানি, তার ডেফিনেশন আমরা জানি। সো অনুবাদক প্রোগ্রামের কাজটা কি? আমাদের ভাষায় লেখা প্রোগ্রাম অর্থাৎ ইংলিশে লেখা যে প্রোগ্রামগুলো আছে বা আমরা যে ভাষায় প্রোগ্রামগুলো লিখি, এই প্রোগ্রামগুলোকে সে কনভার্ট করবে হচ্ছে, 0 এবং 1 অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করবে। কিসে? মেশিন ভাষায় রূপান্তর করবে। ওকে, ক্লিয়ার? অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে এটা, যে আমাদের ভাষা প্রোগ্রামটাকে সে কিসে কনভার্ট করছে? মেশিন ভাষায় কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? মেশিন ভাষায় কনভার্ট করছে। এখন এই জায়গাতে দুইটা নাম মনে রাখতে হবে। নামগুলো হচ্ছে সোর্স কোড এবং অবজেক্ট কোড। অর্থাৎ আমরা যে কোডগুলা লিখি এগুলো তো উৎস, আমাদের লেখার উৎসই হচ্ছে এটা, মানে আমাদের প্রোগ্রামের উৎসটাই হচ্ছে এটা। সো এই উৎস যে কোডটা যেটা আমরা লিখতেছি এটার নাম হচ্ছে সোর্স কোড। এটার নাম কি? সোর্স কোড। নামটা কি বলতো? সোর্স কোড। আর এই অনুবাদক প্রোগ্রাম এই সোর্স কোডটাকে 0 আর 1 এ রূপান্তর করে। সো 0 আর 1 এ রূপান্তর হয়ে গেলে ওই জিনিসটার আরেকটা নাম দেয়া যায়, এটা হচ্ছে অবজেক্ট কোড। নামটা কি? অবজেক্ট কোড। অবজেক্ট কোড। তার মানে দুইটা জাস্ট নাম দিচ্ছি। একটা হচ্ছে অনুবাদকের আগে, অনুবাদ হওয়ার আগে, মনে করো চাইনিজ ভাষা, আর একটা হচ্ছে বাংলা ভাষা। সো আমরা অনুবাদের আগে যেই লেখাটা আমরা লিখতেছি এটার নাম হচ্ছে সোর্স কোড। অনুবাদকের পরে, মানে সে অনুবাদ করে যে 0 আর 1 এ রূপান্তর করে ফেলছে, ওইটুকু হইলে ওই কোডটাকে বলি আমরা অবজেক্ট কোড। ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, বোর্ডে একটা এমসিকিউ আসছে এখান থেকে। ওকে, সো আমাকে বলো তাইলে অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশনটা আমরা আরেকটু এখন সুন্দর করে দিতে পারবো। আগে তো একটা বেসিক ডেফিনেশন পড়ছি, এখন একটু সুন্দর করে দিতে পারবো যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা আমাদের লেখা সোর্স কোডকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে। দুইটা জাস্ট কিওয়ার্ড তুমি অ্যাড করে দিলা, টিচার ডেফিনেশনে খুশি হয়ে যাবে যে সে সোর্স কোড কি এটাও জানে, অবজেক্ট কোড কি এটাও জানে। তার মানে অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশনটা বলো, চোখ অফ করলে এখন কানের মধ্যে শুনতে পাও কিনা, যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা আমাদের লেখা প্রোগ্রাম অথবা সোর্স কোডকে মেশিন ভাষার প্রোগ্রাম বা অবজেক্ট কোডে রূপান্তর করে। বলো ক্লিয়ার কিনা? পানির মতো ক্লিয়ার কিনা বলো? সবার কানে বাজবে পরীক্ষা হলে, সবার কানে বাজবে, সবার কানে বাজতে হবে। এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, আমি তোমাদেরকে কিছুই মুখস্থ করতে বলবো না, কিছুই পড়তে হবে না, কিছুই পড়তে হবে না, জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, যা প্র্যাকটিস করতে বলি প্র্যাকটিস করবা, তাইলেই হবে। কানে বাজতে হবে পরীক্ষা হলে, মুখস্থ করা যাবে না। তার মানে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা আমাদের লেখা সোর্স কোডকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে। ওকে, নাইস। এখন এই অনুবাদক প্রোগ্রামের কিছু প্রকারভেদ আছে। দেখো এই জায়গায় লেখা আছে যে যে প্রোগ্রাম অন্য সব ভাষায় লেখা সোর্স কোডকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। আমরা যেটা মুখে মুখে কানের মধ্যে বাজতেছে ওটা আজ স্লাইডে লিখে দিছি ভাই, এগুলা ভুং ভাং, এগুলা তোমাদের নোটেও থাকবে, তোমরা পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য। সো নোটে সুন্দর করে এরকম ডেফিনিশনটা লিখবা। এখন এই অনুবাদক প্রোগ্রামের কিছু টাইপ আছে। ওকে, কিছু টাইপ আছে। টাইপটা হইলো 3 প্রকার। কত প্রকার অনুবাদক প্রোগ্রাম? 3 প্রকার। একটা হচ্ছে, একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। প্রত্যেকটা ডিটেইলসে পড়বো, কোনো প্যারা নাই, কানের মধ্যে বাজবে, তোমার মুখস্থ করতে হবে না। কোনো কিছু মুখস্থকে না বলো, ঠিক আছে? মুখস্থকে না বলো, কোনো কিছু মুখস্থ করতে হবে না। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, তিনজন কিন্তু একই মায়ের পেটের ভাই। তার মানে তিনজনের ডেফিনিশন কিন্তু একই, যে আমাদের লেখা সোর্স কোডকে মেশিন ভাষায় প্রোগ্রাম মানে অবজেক্ট কোডে রূপান্তর করবে। তিনজন সিমিলার, তিনজনের কাজ একদম সিমিলার। প্রত্যেকটা ডেফিনিশনে দেখো, কম্পাইলার হলো একটা বিশেষ ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা হাই লেভেলের ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে, অর্থাৎ আমাদের লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে। ওকে ভাই, এগুলা কি নোট করবো না? ক্লাসের শেষে তুমি নোট করো, ক্লাসের শেষে সুন্দর করে নোট করো। যখন এই স্লাইডটাও তোমাকে দিয়ে দিব তখন স্লাইডটা দেখে দেখে তুমি নোটটা করে নিও। ওকে, এখন জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে ডেফিনিশন গুলো ক্লাসেই মুখস্থ হয়ে যাচ্ছে, তুমি নোটে ফোকাস করো না এখন। আচ্ছা,
তাইলে তিনটা টাইপ কি, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এখান থেকে বোর্ডে খ নাম্বার আসবেই। প্রোগ্রামিং থেকে যে দুইটা সৃজনশীল আসবে বোর্ডে, ওই বোর্ডের একটা সৃজনশীলের খ নাম্বারে এই প্রশ্নটা থাকবেই যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য। তার মানে পরীক্ষালে কি আসবে প্রশ্নটা তোমাকে বলে দিছি। এটা বোর্ডের পরীক্ষা হোক কলেজের পরীক্ষা হোক, এই প্রশ্নটা তুমি পাবাই, এটা মাস্ট তুমি পাবাই। এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য। আমি তোমাকে প্রশ্ন আউট করে দিলাম। ওকে, সো এটা খুব সুন্দর করে দেখবা যে কানের মধ্যে বাজবে। এখন ওয়েট করো, অ্যাসেম্বলার কি জিনিস দেখো। জাস্ট তিনটা জিনিস এই জায়গাতে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, এটা মনে করো আলাদা জিনিস। কম্পাইলার আর ইন্টারপ্রেটার, তিনটা জিনিস এই জায়গাতে। অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের ভাষা, এটা একটু পরে আমরা পড়বো। একটা ভাষা আছে, ওই বিশেষ ভাষাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কি ভাষা? একটা বিশেষ ভাষা আছে যেই ভাষাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। দেখো আমাদের যেমন ভাষা বিভিন্ন রকম হইতে পারে, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, হিন্দি, যে কোনো কিছু হইতে পারে। এরকম কম্পিউটারের যে প্রোগ্রাম গুলা, এটা আমরা বিভিন্ন ভাষায় লিখতে পারি। সি একটা ভাষার নাম, সি প্লাস প্লাস একটা ভাষার নাম, পাইথন একটা ভাষার নাম, জাভা একটা ভাষার নাম। তার মানে অনেক রকমের ভাষা হইতে পারে। সো এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে একটা ভাষার নাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আরো ডিটেইলসে আমরা একটু পরে পড়বো। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা আসলে একটা ভাষার নাম। এটা কি? এটা একটা ভাষার নাম, একটু পরে ডিটেইলসে পড়বো, হাতে রেখে দাও। সো অ্যাসেম্বলি ভাষা এটা একটা ভাষা, এটা সম্পর্কে ডিটেইলসে আমরা একটু পরে পড়বো। সো জাস্ট মনে রাখো যে এক একটা, হ্যাঁ নোট জেএস, এই যে একজন নাম বলছে। সো এক একটা ল্যাঙ্গুয়েজ কে অনুবাদক করার জন্য অনুবাদক প্রোগ্রামও বিশেষ ধরনের হইতে হয়। যেই অনুবাদক প্রোগ্রামটা বাংলা ভাষাকে অনুবাদ করতে পারে, ওই অনুবাদক প্রোগ্রাম কিন্তু ইংরেজি ভাষাকে অনুবাদ করতে পারবে না। তার মানে প্রত্যেকটা ভাষার জন্য ডেডিকেটেড অনুবাদক প্রোগ্রাম লিখতে হয় আমাদের। প্রত্যেকটা ভাষার জন্য ডেডিকেটেড অনুবাদক প্রোগ্রাম লিখতে হয়। কারণ একজন মানুষ চাইনিজ আর বাঙালির সাথে কমিউনিকেট করাইতে পারে, সে কি জাপানিজ আর বাঙালির সাথে কমিউনিকেট করাইতে পারবে? পারবে না, কারণ সে তো জাপানিজ বুঝে না, সে চাইনিজ বুঝে। রাইট? তার মানে অনুবাদক প্রোগ্রামও আমাদের যেই ভাষায় লিখতেছি প্রোগ্রাম, তার জন্য বিশেষ একটা অনুবাদক প্রোগ্রাম আমাদের তৈরি করতে হয়। বোঝা গেল? সো অ্যাসেম্বলি একটা ভাষা আছে, এটা নিয়ে আমরা ডিটেইলসে পড়ব আর একটু পরে। অ্যাসেম্বলি ভাষা একটা আছে, ওই ভাষার যে প্রোগ্রামগুলা, ওইগুলাকে যারা মেশিন ভাষায় কনভার্ট করে, ওই অনুবাদক প্রোগ্রামকে একটা বিশেষ নাম দেওয়া হয় অ্যাসেম্বলার। তার মানে তুমি জাস্ট ডেফিনেশনটা তোমার পরীক্ষায় এমনি লিখতে পারবা, অ্যাসেম্বলার হচ্ছে বিশেষ ধরনের একটা অনুবাদক প্রোগ্রাম, যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষা বা অবজেক্ট কোডে রূপান্তর করে। সোর্স কোড, অবজেক্ট কোড, এই কিওয়ার্ড গুলা দিলে তোমার ডেফিনেশন সুন্দর হয়ে যাবে। তার মানে অ্যাসেম্বলার হচ্ছে বিশেষ ধরনের একটা অনুবাদক প্রোগ্রাম। এরা সবাই কিন্তু অনুবাদক প্রোগ্রাম। বিশেষ ধরনের একটা অনুবাদক প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষা বা জিরো আরনে রূপান্তর করে। বলো ক্লিয়ার কিনা? ওকে। আর কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুইটা আসলে একই জিনিস, দুইটা ডেফিনেশন একদম সেম, একদম জাতের মানে মায়ের পেটের ভাই, এক মায়ের পেটের ভাই। ঠিক আছে? কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটা একই জিনিস। দুইটার কাজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও কি একটু পরে পড়বো। এই কিওয়ার্ড গুলো আমরা একটু পরে পড়বো যে কোনগুলাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। তার মানে এটাও হাতে রেখে দাও, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটা একটু পরে পড়বো। সো যেমন একটা এক্সাম্পল, সি, সি প্লাস প্লাস, এগুলাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন, এটা আমরা একটু পরে পড়বো। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে যারা মেশিন ভাষায় কনভার্ট করে, তাদের নাম হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এখন বলবা যে ভাই দুইটা যদি একই হয় তাহলে দুইটার নাম কেন দিলেন? ওই যে একটা একটা মিম আছে না, একটা মিম আছে না, ওই যে ভাই গরুর দাম কত? কয় 1 লাখ। কয় লালডা না কালাডা? বলে লালডা। 1 লাখ। তাহলে কালাডা কত? কালাডাও 1 লাখ। গরু খায় কি? ভুসি। কোনটা, লালডা না কালাডা? লালডা খায় ভুসি, তাহলে কালাডা কি খায়? ভুসি। ওই, তার মানে ব্যাপারটা এরকম যে দুইটা জিনিস যদি একই হয় তাহলে আলাদা নাম দেওয়ার কি দরকার, তাই না? আলাদা নাম দেওয়ার কি দরকার? সো নাম দেওয়ার এই জন্য দরকার যে কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে পুরোটা একসাথে খায়, অর্থাৎ পুরো যে লেখাটা আছে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, একসাথে অনুবাদ করে। ঠিক আছে? আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন। দেখো কিওয়ার্ডটা লাইন বাই লাইন, এই যে এই দুইটা কিওয়ার্ড মনে রাখলেই দুইটা ডেফিনেশন ক্লিয়ার। কম্পাইলার পুরোটা সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। ওকে, ক্লিয়ার? তোমার তিনটা ডেফিনেশন তোমার পরীক্ষা হলে নিজে থেকে লিখতে পারবা। অ্যাসেম্বলার হচ্ছে বিশেষ ধরনের একটা অনুবাদক প্রোগ্রাম, যেটা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে বা সোর্স কোডকে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম বা অবজেক্ট কোডে রূপান্তর করে। দ্যাটস ইট। আর কম্পাইলার হচ্ছে একটা বিশেষ ধরনের অনুবাদক প্রোগ্রাম, যেটা হাই লেভেল ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, বাট পুরো প্রোগ্রামটা, সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে সে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন। বলো তিনটা ডেফিনেশন একদম পানির মতো ক্লিয়ার কিনা? একদম পরীক্ষা হলে কানে বাজবে কিনা, মানে কোনো কিছু মুখস্থ করতে হবে কিনা?
আই গেস মুখস্থ করতে হবে না, তাই না? কোনো কিছু মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। ওকে, ঠিক আছে, ডান ডান ডান। এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য। এই পার্থক্যটা পরীক্ষা হলে যাই দেখবা আসছে। মানে তোমাকে আমি বললাম যে প্রোগ্রামিং অধ্যায়ের যেই পরীক্ষায় তুমি দাও না কেন, বোর্ডের হোক কলেজের হোক, তুমি 2 মার্কস এখান থেকে পাবাই। ওকে, 2 মার্কস এখান থেকে পাবাই যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য, বা অমুক থেকে অমুক ভালো, এই জিনিসটা যাচাই করো। এখন জীবন ভরা তোমরা পার্থক্য কেমনে লেখছো বলো তো? জীবন ভরা তোমাকে যদি খ নাম্বারের প্রশ্ন দেয় যে অপরিচিতার মামা আর অমুক তাদের পার্থক্য লেখো, তুমি জীবন ভরা মুখস্থ করে লেখছো। তো আজকে এমন ভাবে তোমাদের এই পার্থক্যটা পড়াবো, জীবনেও মুখস্থ করতে হবে না পার্থক্য লিখলে, মানে আইসিটিতে কিছুই মুখস্থ করতে হয় না। ওকে, কখনোই মুখস্থ করতে হয় না। আচ্ছা, তুমি তো ছক করেই লিখবা, বাট কখনোই মুখস্থ করতে হবে না। ওকে, সো এটার জন্য আমাদের 2জন সাবজেক্ট লাগবে। তোমাদের মধ্যে থেকে আমি 2জন মানুষকে নিব, একজন ছেলে একজন মেয়ে। ওকে, কার নাম নিব আমাকে বলো তো? মুখস্থ করতে হবে না, একদম মুখস্থ করতে হবে না। ওকে, একজন নিচ্ছি হলো জিম, আরেকজন নিচ্ছি হলো কে বলতো? আরেকজন কাকে নিব? আরেকজন নিচ্ছি হলো আহ একজন মেয়ে নিব, জয়া। ঠিক আছে, সো একজন হচ্ছে জিম আরেকজন হচ্ছে জলা, মানে ওদের নাম নিচ্ছি মানে যে ওদের ওদের ভালো বলবো এমন না, ওদের দুইজনকেই পচাবো। সো একজন হচ্ছে জিম, এটাকে কম্পাইলার হচ্ছে জিম। জাস্ট পরীক্ষা হলে এক্সাম্পলটা মনে রাখবা, দেখবা যে এমনি তুমি পার্থক্য লিখতে পারবা। আর ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে জয়া, যে দিয়া মনে হয় ছিল নামটা। ওকে, স্মার্ট বোর্ডটা একটু ডিস্টার্ব করে, এটা আমারটা না। আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমার বাসা থেকে নিয়ে নেই, বাসার ছাদের উপর কি জানি বাইরেইতেছিল, তখন আসলে আরেকটা স্টুডিও থেকে এখন এসে নিচ্ছি। ওকে, সো দুইজনকে একটা জিনিস পচাবো, একটু সুন্দর করে পচাবো। সো দুইজন মনে করো গেল কাতারে, বুঝছো? যে এই যে একটা গান আছে না, সবাই যে বাংলাদেশে আমি যে কাতারে, এরকম। সো দুইজন গেল কাতারে। কাতারে গেল কেন? চাকরি খোঁজার জন্য। সো দুইজন পাইলো রেস্টুরেন্টে চাকরি, অর্থাৎ কি রেস্টুরেন্টে খাবার ডেলিভার করবে। সো দুইজনই পাইলো খাবার ডেলিভার করার চাকরি। ওকে, দুইজন খাবার ডেলিভার করার চাকরি পাইলো। ওকে, এখন জিম হচ্ছে আয়েশা। ওকে, জিম কি? জিম হচ্ছে একজন অলস মানুষ। জিম হচ্ছে একজন অলস মানুষ, আয়েলসা মানুষ। ওকে, জিম কি? অলস মানুষ, আয়েলসা মানুষ। আর এই যে জয়া আছে, মেয়েরা তো একটু কাজ টাজ করতে পারে, তো জয়া হচ্ছে অলস না, সে হচ্ছে কি বলতো, হার্ড ওয়ার্ক করতে পারে। ওকে, এখন বলো, মনে করো তোমাকে তোমার আম্মু বললো যে ওই ঘর থেকে একটা বালিশ আন, একটা ল্যাপটপ আন, একটা মোবাইল আন, তারপর একটা চার্জার আন, ওই ঘর থেকে এই জিনিসগুলো নিয়ে আয়। তুমি যদি অলস হও তুমি কি করবা? তুমি বালিশ নিবা এখানে, ল্যাপটপ নিবা এখানে, মোবাইল নিবা মুখে করে ধরবা, আর চার্জার নিবা গলায়, তাই না? চারটা একসাথে নিয়ে আসবা। যারা অলস তারা কি করবে? চারটা একসাথে নিয়ে আসবে। আর যারা অলস না তারা কি করবে বলতো? তারা 1 বাই 1 নিয়ে আসবে। তারা 1 বাই 1 নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, তারা 1 বাই 1 নিয়ে আসবে। ওকে, তারা 1 বাই 1 নিয়ে আসবে। ঠিক আছে, সো যারা অলস তারা একসাথে নিয়ে আসবে। এখন তারা তো রেস্টুরেন্টে চাকরি করতেছে, এখন তারা তো অর্ডার নিতে হবে তাদের। সো রেস্টুরেন্টে মানুষ আসলো খাইতে, সো তারা অর্ডার দিচ্ছে যে আমার জন্য একটা পিৎজা আনবা, একটা বার্গার আনবা, একটা স্যান্ডউইচ আনবা, একটা বিরিয়ানি আনবা, ঠিক আছে, আর অনেক কিছু আনবা। তার মানে অনেকগুলা খাবার অর্ডার দিল, অনেকগুলা খাবার অর্ডার দিল যে একটা পিৎজা আনো, একটা পিৎজা আনো, একটা বার্গার আনো, তারপর একটা বিরিয়ানি আনো, আরো অনেকগুলা খাবার বললো। যারা দুপুরে খাও নাই তোমাদের তো ক্ষুধা লেগে যাবে। সো দুইজনকে সেম কথা বললো। জিম কেও বললো এই জিনিসগুলো আনো, তারপর জয়াকেও বললো এই জিনিসগুলো আনো। ওকে, জিম কেও বললো এই জিনিসগুলো আনো, জয়াকেও বললো এই জিনিসগুলো আনো। এখন জিম তো অলস, সে কি করবে বলতো? জাস্ট বুঝার চেষ্টা করো, মনোযোগ দিয়া, এক্সাম্পল থেকে সরে যাও না। জিম কি করবে? সে তো অলস, সবগুলো একসাথে নিয়ে আসবে। সবগুলো একসাথে নিয়ে আসবে, রাইট? সবগুলো একসাথে নিয়ে আসবে। যদি সবগুলো একসাথে নিয়ে আসে, তাইলে প্রথম পার্থক্যটা তোমার এই জায়গাতে, যে জিম কি করবে, কম্পাইলার কি করবে, একসাথে পুরোটাকে কম্পাইল করবে বা একসাথে নিয়ে আসবে। একসাথে নিয়ে আসবে, জাস্ট এই এক্সাম্পলটার সাথে মিলাও, একসাথে নিয়ে আসবে, একসাথে নিয়ে আসবে। এগুলা নোট করা লাগবে না, এগুলা কোনো বেসিক জিনিস, মানে এগুলা তোমাদের মনে রাখার জন্য। আর জয়া কি করবে, ইন্টারপ্রেটার কি করবে, একটা একটা করে নিয়ে আসবে। একটা বা একটা একটা লাইন বা এক লাইন এক লাইন করে একটা করে নিয়ে আসবে, একটা করে নিয়ে আসবে। ওকে, এখন আমাকে বলো তো, কার সময় বেশি লাগবে পুরাটা খাবার আনতে, সবগুলা খাবার আনতে? কার সময় বেশি লাগবে আমাকে বলো?
জিমের সময় বেশি লাগবে নাকি জয়ার? এই তো ভেরি গুড, ভেরি গুড। জয়া বলতেছে আমার, ভেরি গুড। তার মানে জয়া একটা করে আনতেছে, তার মানে তার সময় বেশি লাগবে, তার সময় কম। তার মানে কম্পাইলার সবটা একসাথে, ভাই অলস মানুষ সবটা একদম মাথায় করে নিয়ে আসতেছে, তার মানে তার সময় কম লাগবে, সময় কম লাগবে। আর জয়া যে একটা করে আনতেছে তার তো সময় বেশি লাগবে, বোঝা উচিত। তার মানে তার সময় বেশি লাগবে, সময় বেশি লাগবে পুরো খাবারটা আনতে বা পুরো প্রোগ্রামটাকে মেশিন ভাষায় কনভার্ট করতে। এখন আমাকে বলাও একটা জিনিস, যে কার মেমোরি বেশি খরচ হবে, আমাকে বলো তো কার মেমোরি বেশি খরচ হবে। দেখো জিম পিজাও মনে রাখা লাগতেছে, পিজা পিজা, বার্গার বার্গার, বিরিয়ানি বিরিয়ানি, কখনো বাজার করতে তোমাকে পাঠাইছে? বাজার করতে পাঠালে কিন্তু সবাই রাস্তা দিয়ে এমনি জবে জবে যায় যে কি কি আনবো কি কি আনবো, মনে আছে কিনা। তার মানে তার মেমোরি বেশি খরচ হবে, তার আসলে সবগুলা মনে রাখতে হবে। তার মানে তার মেমোরি বেশি খরচ হচ্ছে, মেমোরি বেশি খরচ হচ্ছে, মেমোরি বেশি খরচ হচ্ছে, মেমোরি বেশি খরচ হচ্ছে। আর জয়া তো একটা করে আনতেছে ভাই, ও পিজা আনলো, পরে বললো যে বার্গারও নিয়ে আসো, সে বার্গার আনতে যাবে, তারপর বললো যে ওইটা নিয়ে আসলো, বলবো বিরিয়ানি নিয়ে চলে আসো। তার মানে একটা একটা করে, তার মেমোরি বেশি লাগতেছে না, তার মানে মেমোরি কম খরচ হচ্ছে, মেমোরি কম খরচ হচ্ছে, মেমোরি কম খরচ হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা জিমও একজন মেয়ে, আচ্ছা প্যারা নেই। ঠিক আছে, তাহলে দুইজন মেয়ের এক্সাম্পল নিছি, পরবর্তী এক্সাম্পলে দুইজন ছেলে নিব, তাইলে হিসাব বরাবর। সো এই তিনটা এক্সাম্পল বুঝছো? তার মানে কম্পাইলার পুরো প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, যে কারণে কি হয়, তার সময় কম লাগে এবং তার মেমোরিও বেশি লাগে, যেহেতু পুরোটা একসাথে করতেছে। আর ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন, এই যে প্রথমে এক লাইন অনুবাদ করলো, তারপর আরেক লাইন, তার মানে তার সময় বেশি লাগতেছে, তার সময় বেশি লাগতেছে, কিন্তু মেমোরিটা কম খরচ হচ্ছে। এই জায়গাতে হচ্ছে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে জিনিসটা। ওকে, এরপর আরেকটা জিনিস বলো। ধরো খাবার আনতে যে জিম করলো ভুল, মনে করো যে বার্গার আনতে যে সে স্যান্ডউইচ নিয়ে চলে আসলো, তার মানে তার সবগুলা ভুল কি যাকে দিচ্ছে সে একসাথে দিবে না বলতো? মানে একসাথে বলবে না যে এটা 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 ভুল হয়েছে। তার মানে যখন তুমি সবগুলা অর্ডার একসাথে ডেলিভার করছো, তখনই তো কাস্টমার বলবে যে এটা 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 ভুল। তার মানে ভুলগুলাও সে একসাথে দেখায়, তাই না? যেহেতু পুরাটা একসাথে করতেছে, ভুলগুলো একসাথে দেখাবে, ভুলগুলো একসাথে দেখাবে, তাই না? ভুলগুলো ভুলগুলো একসাথে দেখায়, একসাথে দেখায়, এগুলা নোট করার দরকার নেই, ভুলগুলা একসাথে দেখায়। আর জয়া তো একটা একটা করে আনতেছে, সো একটা যখন হইছে, মানে একটা যখন ভুল হইছে, কাস্টমার সাথে সাথেই বলবে যে এটা কি আনছো ভাই খাবার। তার মানে ভুলগুলা একটা একটা করে দেখাবে, তাই না? একটা একটা করে ভুলগুলা দেখাবে, একটা করে ভুলগুলা দেখাবে। এখন আমাকে বলো তো, ভুল ঠিক করা মানে ভুলটা তো ঠিক করতে হবে। আচ্ছা বুঝো নাই, আচ্ছা আবার বলো, আবার বলতেছি। মনে করো তুমি খাবার আনতে পিৎজা আনতে যায় বার্গার নিয়ে আসছো, বা বার্গার আনতে যায় তুমি স্যান্ডউইচ নিয়ে আসছো, মানে খাবার আনতে ভুল করছো বা অনুবাদ করতে ভুল করছো। তুমি যেহেতু একসাথেই সবটা অনুবাদ করতেছো, সবগুলা ভুল একসাথেই বলবে তোমাকে বা একসাথেই তুমি দেখাবা। আর যেহেতু লাইন বাই লাইন করতেছো, এক লাইন এক লাইন করে, তুমি আসলে একটা একটা করে দেখাবা ভুলগুলা, যে এই লাইনটা আমি চেক করতে যাই দেখলাম এই লাইনে একটা ভুল আছে, তারপর এই লাইনে চেক করতে যাই দেখলাম এই লাইনে একটা ভুল আছে। তার মানে এক লাইন এক লাইন করে তোমাকে ভুলটা দেখাবে। ওকে, বুঝছো? এখন বলো, দুইটার ক্ষেত্রে তো ভুলটা দেখাচ্ছে, কোনটা সমাধান করা সহজ হবে? একটু কমন সেন্স দিয়া বলো, কোনটা সমাধান করা সহজ হবে? কোনটা সমাধান করা সহজ হবে? সমাধান করা সহজ হবে হচ্ছে ফার্স্ট এরটা না, সমাধান করা সহজ হবে জয়ারটা, যেখানে একটা একটা করে ভুল দেখাচ্ছে। কারণটা কি? কারণ একটা করে যখন ভুল দেখাচ্ছে, তুমি ডেডিকেটেডলি ওইটা ঠিক করতে পারো, ডেডিকেটেডলি ওটা ঠিক করতে পারো। বাট একসাথে যখন মনে করো যে তুমি 10টা জিনিস আনছো, এর মধ্যে 6টাই ভুল, ওই 6টা আনলে আবার ওই 3টা ভুল থাকবে, ওই 3টা আনলে ওটার মধ্যে আবার একটা ভুল থাকবে। তার মানে তুমি যে একটা একটা করে ঠিক করতেছো, ওইটা তোমার জন্য বেশি ইফেক্টিভ, তোমার ওই জায়গাতে ভুলগুলা সহজে ডিবাগ করা যায় বা ভুলগুলা সহজে ঠিক করা যায়, বা ভুল কারেকশন কারেকশন করা সহজ। ওকে, ভুল কারেকশন করা কি বলতো? ভুল কারেকশন করা সহজ। ওকে, এই স্মার্ট বোর্ডের কলমটা কেমন জানি, লেখা কেমন জানি হয়ে যাচ্ছে। আর এখানে ভুল কারেকশন করা কঠিন, কারণ একসাথে যদি মাথার উপর তোমাকে আমি বলি যে 100 ভুল, ওই 100 ভুল ঠিক করতে যায় তোমার আর মাথা খারাপ হয়ে যাবে। তার মানে এখানে ভুল সমস্যা মানে ঠিক করাটা কঠিন। ঠিক আছে, বুঝছো? তাহলে এখন একটু চিন্তা করো তো, পরীক্ষা হলে এই পার্থক্যগুলো নিজে থেকে লিখতে হবে, মানে নিজে থেকে লিখতে পারবা না, কোনো মুখস্থ করতে হবে? করতে হবে না, তুমি জাস্ট ডেফিনেশনটা মনে রাখবা আর পুরো এই কাহিনীটা মনে রাখবা, যে কম্পাইলার একসাথে পুরো প্রোগ্রামটা অনুবাদ করে দেয়। একসাথে করতে হলে তার সময় কম লাগে, যেহেতু একসাথে পুরোটা করতেছে, একসাথে পুরোটা করতেছে সময় কম লাগে। বাট একটা
খারাপ দিক আছে, তার মেমোরি বেশিতে মুখস্থ করতে হয়, মানে তার বেশি মনে রাখতে হয়, পুরোটা যেহেতু একসাথে করতেছে একটা লোড বেড়ে যায়, মেমোরিতে বেশি চাপ পড়ে যায়, মেমোরি বেশি প্রয়োজন হয়। সবগুলা ভুল সে একসাথেই দেখাবে এবং ভুলগুলার কারেকশন করা কঠিন, যেহেতু সবগুলো একসাথে দেখাচ্ছে, এলোমেলো হয়ে যাবে আমার জন্য। আর ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে অনুবাদ করে। এর ফলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে মেমোরিতে চাপ কম করে, মেমোরি লাগেই না, মনে রাখতে হয় না তেমন কিছু, বাট তার সময় বেশি লাগে যেহেতু এক লাইন করে আনতেছে। তারপর একটা করে ভুলগুলা দেখায়, একটা করে ভুলগুলা দেখালে কারেকশন করা সহজ। এই পার্থক্যগুলাই এখন ফরমালি যেভাবে পরীক্ষায় লাগবে ওটা এখানে লেখা আছে। সো খুবই সহজ জিনিস। দেখো কম্পাইলার কি করে, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার এক লাইন করে। রান হতে কম সময় লাগে, কম্পাইলার একসাথে ভাই একসাথে খাবার আনতেছে, কম সময় লাগবে। আর এক লাইন করে লাইন তোমার বেশি সময় লাগবে। টেস্টিং ডিবাগিং ধীর গতিতে হয়, তার মানে তোমার যে ডিবাগিং করতেছো, ডিবাগিং জিনিসটা একটু পরে পড়বো, মানে ভুল ঠিক করা, মানে কারেকশনটাকে বলা হয় ডিবাগিং। তার মানে ডিবাগিংটা ধীর গতিতে হয়, কারণ সবগুলা ভুল একসাথে দেখায়, ভুল কারেকশনটা আসলে কঠিন। এখানে ডিবাগিংটা দ্রুত হয়, সব ভুল একসাথে তুলে ধরে, প্রতিটি লাইন মানে একটা করে ভুল ধরে। মেমোরিতে জায়গা বেশি নেয়, জায়গা কম লাগে। বলো পরীক্ষা হলে লিখতে পারবা কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, মুখস্থ মুখস্থর কথা বাদ দাও, মানে পরীক্ষা হলে কানে বাজবে কিনা আমাকে বল, কানে বাজবে? ইয়েস, সবাই ইয়েস শুনতে চাই, পারবা? তার মানে পরীক্ষা হলে তুমি 2 নাম্বার পেয়ে গেছো, যে কোনো পরীক্ষায় এখন দাও। তার মানে আমরা কম্পাইলার পড়লাম, ইন্টারপ্রেটার পড়লাম। এখন পরীক্ষা হলে প্রশ্নটা কিভাবে আসে, এটা একটা বোর্ডের প্রশ্ন। ডিবাগিং মানে কি একটু পরে আসতেছে, ওই যে কারেকশন করা, ঠিক করাটাকে ডিবাগিং বলে, ওটা একটু পরে আসতেছি। পরীক্ষা হলে প্রশ্ন টাইপ গুলা দেখো, পরীক্ষা হলে মাঝে মধ্যে তোমাকে বলবে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য লেখো। যদি ডিরেক্ট পার্থক্যই চায়, তুমি কিন্তু অলরেডি পারো, তাই না? যদি তোমার কাছে পার্থক্য চায় যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য লেখো, ওকে, যদি 2 মার্কসের প্রশ্নে এমন আসে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য লেখো। এখন যদি তোমাকে বলতে বলে যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা ভালো ব্যাখ্যা করো, তাইলে কি করবা? যদি বলে যে কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো ব্যাখ্যা করো, তাইলে এই প্রশ্নগুলো আসলে একটু কনফিউজিং। আমি তোমাকে একদম একদম তোমাকে ক্লিয়ার করে দিব, দেখবা যে পরীক্ষা হলে এগুলা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ওকে, তুমি কোর জিনিসটা এখন জানো, কম্পাইলার কি করে, ইন্টারপ্রেটার কি করে। এখন তুমি এক্স্যাক্টলি বলতে পারবা না কে ভালো কে খারাপ, কারণ কিছু কনটেক্সটে কম্পাইলার ভালো, কিছু কনটেক্সটে ইন্টারপ্রেটার ভালো। ওকে, সো এই জায়গাতে দেখো ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, এই একটা লাইন বলছে, ব্যাখ্যা করো। এটা একটা বোর্ডের প্রশ্ন। ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো। দেখো দুইটারই কিন্তু সুবিধা অসুবিধা আছে। যেমন কম্পাইলারের সুবিধা কি, সুবিধা হইলো সে সময় কম লাগে, তাই না? সময় কম লাগে, সবগুলা ভুল একসাথে দেখায়, পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, এগুলো তার সুবিধার মধ্যে বলতে পারো। বাট অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে মেমোরিতে জায়গা বেশি লাগে, তারপর ভুল ঠিক করাটা বা কারেকশন করাটা আবার কঠিন। তার মানে এগুলো তার অসুবিধা। ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি, তার এই যে টেস্টিংটা বা তোমার ঠিক করাটা, কারেকশনটা সহজে হয়, তারপর প্রধান মেমোরিতে জায়গা কম লাগে। সো এটা হচ্ছে তার সুবিধা। অসুবিধা কি, সময় বেশি লাগে। তার মানে কিছু কনটেক্সটে কম্পাইলার ভালো, কিছু কনটেক্সটে ইন্টারপ্রেটার ভালো। ঠিক আছে, এখন পরীক্ষা হলে আসলে দূরে চায়, কিছু প্রশ্নে চায় যে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক। রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার সুবিধাজনক ব্যাখ্যা করো। এখন তুমি পড়লা পেছে, ভাই এখন আমি কি করব? সমস্যা নেই, সবসময় যেভাবে স্রোত আসে ওইদিকেই নৌকা চালাও, কোনো সমস্যা নাই। যেদিকে স্রোত নৌকা ওইদিকে চালাবা। ওকে, যেদিকে স্রোত নৌকা ওইদিকে চালাবা। যদি খ নাম্বারে প্রশ্ন এইভাবে বলে যে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার সুবিধাজনক, তার মানে তোমাকে কাকে ভালো বানাইতে হবে, কম্পাইলারকে ভালো বানাইতে হবে। আর কাকে খারাপ বানাইতে হবে, ইন্টারপ্রেটার খারাপ বানাইতে হবে। বোঝার চেষ্টা করো, প্রশ্ন দুই রকমই আসতে পারে। প্রশ্ন বলতে পারে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার ভালো, অথবা আরেকটা আসতে পারে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার ভালো। দুইটাই কিন্তু চাইতে পারে, ব্যাখ্যা করতে পারে, তোমাকে ব্যাখ্যা করতে হবে। সো তারা যেটাকে প্রশ্নে ভালো বলবে, তারা যেটাকে প্রশ্নে ভালো বলবে, এখানে বলছে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, যারা ভালো বলবে তারাও তুমিও ভালো বলবা, তার ভালো গুণগুলা বলবা, আর যারা খারাপ বলবে তারা খারাপ গুণগুলা তুমি বলবা। সো যখন প্রশ্নটা এইটা যে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো, তখন কম্পাইলারের ভালো দিকগুলা তুমি বলবা, যে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, সময় কম লাগে, সবগুলা বল একসাথে ধরে দেয়, কম্পাইলারের ভালো গুণগুলা তুমি বলবা। আর বলছে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, ইন্টারপ্রেটারের খারাপ গুণগুলা তখন তুমি বলবা, যে ইন্টারপ্রেটারে তোমার কি কি বলতো, মেমোরিতে তোমার হচ্ছে সময় বেশি লাগে, এটা ইন্টারপ্রেটারের একটা খারাপ দিক। তারপর এক লাইন করে ভুল ধরে, এটা একটা খারাপ দিক। তার মানে
প্রশ্নে যেভাবে তোমাকে বলবে ঠিক একইভাবে উত্তর করবা। আর যদি বলে কোনটি ভালো, এই হচ্ছে প্রশ্ন, যদি বলে কোনটি ভালো, যে ভাইয়া কোনটা অ্যাকচুয়ালি ভালো, যদি বলে কোনটি ভালো, তখন তুমি ইন্টারপ্রেটারকে ভালো বলবা। ইন্টারপ্রেটারকে ভালো বলে এর ভালো গুণগুলা বলবা, কম্পাইলারের খারাপ গুণগুলা বলবা, তারপর বলবা কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার ভালো। বুঝছো? প্রশ্নে উল্লেখ থাকে যে কোনটা থেকে কোনটা ভালো ব্যাখ্যা করো, যে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার ভালো ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। যখন ব্যাখ্যা করতে বলবে তখন তুমি এই স্রোতেই গান গাবা। বুঝছো? যারে ভালো বলছে তার ভালো বলবা, যারে খারাপ বলছে তার খারাপ বলবা। প্রশ্ন যেই টোনে তুমিও সেই টোনে আগাবা। এখন যদি বলে কোনটি ভালো ব্যাখ্যা করো, তোমার কাছে জানতে চাইছে, তখন তুমি ইন্টারপ্রেটারকে ভালো বলবা। ক্লিয়ার সবাই? তোমরা তো শুরুতেই বলতেছিলে ইন্টারপ্রেটার ভালো, সো এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনটি ভালো ব্যাখ্যা করা, তখন ইন্টারপ্রেটারকে ভালো বলবা। আর যদি প্রশ্নে বলে দেয় যে কম্পাইলার ভালো ব্যাখ্যা করো, তখন তুমি কম্পাইলারকে ভালো বলবা। বুঝছো? বুঝতে পারছো? বলো সবাই ক্লিয়ার কিনা? যারে ভালো বলবা তার ভালো গুণ লিখবা, যারে খারাপ বলবা তার খারাপ গুণ লিখবা। ঠিক আছে? মুশফিকুর ক্লিয়ার? ঠিক আছে, সবার ক্লিয়ার কমেন্ট আছে। তামিদ ক্লিয়ার? ওকে, নাইস। মারিয়া ক্লিয়ার? নাইস নাইস নাইস। ডিবাগিং মানে কি প্রশান্ত পাল? এতবার প্রশ্ন করতে হবে না, তোমার একবার করলেই আমি দেখি, এই যে দেখো স্লাইড আছে। সো আমার কাছে সবগুলোর সলিউশনই আছে, তোমার প্রশ্ন করতে হবে না। এখন এই যে কম্পিউটারের যে ভুলগুলা, এই ভুলগুলার একটা নাম আছে, নাম হচ্ছে বাগ। বড় বাঘ না কিন্তু, বাঘ। এটা বয়কার বা আডুবাঙ্গা দ, বাঘ। ঠিক আছে? কম্পিউটারের যে ভুলগুলা, এই ভুলগুলাকে বলা হয় বাগ। আর এই ভুলগুলা ঠিক করার যে প্রক্রিয়া, এই ঠিক করার প্রক্রিয়াটাকে বলা হয় ডিবাগ। ওকে? তার মানে এগুলা ঠিক করা বা কারেকশনের যে প্রক্রিয়া, ওই কারেকশনের যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডিবাগ। ওকে? ক্লিয়ার? তার মানে কম্পিউটারের মানে প্রোগ্রামের ভুলগুলাকে বলা হয় বাগ, ভুলগুলা ঠিক করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিবাগ। এখন পুরাতন বইগুলাতে তোমাদের এই বাগ নিয়ে, বাগ কত প্রকার, এটার অনেকগুলা প্রশ্ন ছিল, বাট আমরা পড়বো, যদিও আমাদের এখন বোর্ড বইয়ে নাই। তোমাদের একটা বড় প্রশ্ন, ভাই আইসিটি পড়বো কোন বইটা? দেখো, কোনো রাইটারের বই কিনা লাগবে না, কোনো দরকার নাই। আইসিটি বোর্ডের যে বইটা আছে, সেই বোর্ডের বইটা কিনবা, সাথে বোর্ডের বইটা শেষ করে তুমি তোমাদের প্র্যাকটিস শীট থেকে সৃজনশীল এমসিকিউ সলভ করবা, এনাফ। অন্য কোন রাইটারের বইয়ে অনেক এক্সট্রা ইনফরমেশন দেয়া, মাহবুব স্যারের বই বলো, মুজিবুর রহমান স্যারের বই বলো, একসময় আমরাও এগুলা পড়াইতাম। বাট এখন যেহেতু বোর্ডের বই আছে, শুধুমাত্র বোর্ডের বইটা কিনবা, বোর্ডের বইটা পড়বা, রিডিং পড়বা, তারপর টেস্ট পেপার থেকে মানে বোর্ডের যে এমসিকিউ গুলো আসছে, যে সৃজনশীল গুলো আসছে, সেগুলো তুমি সলভ করবা। ওকে? সো আমরা এটা বোর্ড বইয়ের বাইরের জিনিস পড়তেছি একটা জিনিস, যে বাগ আসলে কত প্রকার, অর্থাৎ ভুল কত প্রকার। বলো তো, ভুল কত প্রকার? মানে কম্পিউটারে কত প্রকার ভুল আসতে পারে, কত প্রকার বাগ হইতে পারে। বুঝছো? কত প্রকার বাগ হইতে পারে কম্পিউটারে। ওকে? এই জিনিসটা এখন আমরা পড়তেছি, কারণ এখানে থেকে একটা এমসিকিউ আসলে আসতেও পারে, না আসলে নাও আসতে পারে, শিখে রাখা তো ভালো। একটাকে বলা হয় সিনট্যাক্স এরর। কি বলা হয়? সিনট্যাক্স এরর। এটার বাংলা হচ্ছে ব্যাকরণগত ভুল। এটা দুই টাইপ না, এটা চার টাইপ, ভুলগুলা চার প্রকার। এটার নাম কি? ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত, তার মানে ধরো তোমার কোনো একটা জায়গাতে কমা দেওয়া দরকার ছিল, তুমি দাও নাই। কোনো একটা জায়গাতে সেমিকোলন দেওয়া দরকার ছিল, তুমি দাও নাই। কোনো একটা জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার দরকার ছিল, তুমি দাও নাই। তার মানে তুমি ব্যাকরণে ভুল করছো, মানে ওই প্রোগ্রামটা লিখতে যেমনে হয় ওই ব্যাকরণে তুমি ভুল করছো। তার মানে সিনট্যাক্স এরর মানে হচ্ছে ব্যাকরণগত ভুল। তুমি যেই লাইনগুলাতে ভুল করছো, ধরো কমা দিতে মিস করছো, সেমিকোলন দিতে ভুল করছো, সো এগুলাকে ব্যাকরণগত ভুল। এই ব্যাকরণগত ভুলগুলো আমাদের কম্পাইলার দেখাইতে পারে, মানে আমাদের অনুবাদক প্রোগ্রাম দেখাইতে পারে। অনুবাদক প্রোগ্রামের ইংরেজি নাম কি? কম্পাইলার। অনুবাদক প্রোগ্রামের ইংরেজি নাম কি? কম্পাইলার। ওকে? সো এই জায়গাতে এগুলা কে দেখাইতে পারে বলতো? এগুলা আমাদের অনুবাদক প্রোগ্রাম আমাদের দেখাইতে পারে। অনুবাদক প্রোগ্রাম আমাদের এই জিনিসগুলা ভুলগুলো ধরায় দিতে পারে, যে এনে ভুল আছে, এই লাইনে ভুল আছে, আরো কিছু ভুল আছে। এখানে আরেকটা ভুল হচ্ছে তোমার ডেটা এরর। কি এরর? ডেটা এরর, অর্থাৎ তুমি ডেটাই ভুল করছো। ধরো কোন জায়গাতে 9.8 দিয়ে গুণ করার কথা, তুমি গুণ করছো 10 দিয়ে, তাইলে বলো তো উত্তরটা কি একই আসবে, না উত্তরে ভুল আসবে? সো ডেটা এরর, এই ডেটা এরর গুলো আসলে খুঁজে পাওয়াটা একটু কঠিন, কারণ তুমি আসলে বুঝবা না যে আসলে কিসের জন্য ভুল হচ্ছে। সো এগুলো আসলে তোমার অনুবাদক প্রোগ্রাম ভুল দেখায় না। অনুবাদক প্রোগ্রাম শুধুমাত্র সিনট্যাক্স এররের ভুলগুলাই দেখায়।
এই ডেটা এররের ভুল দেখাবে না, কারণ তুমি তো সবকিছু গ্রামাটিক্যালি ঠিকই লেখছো, হয়তো 9 এর জায়গায় 10 লেখছো। সো এই ভুলগুলো আসলে অনুবাদ প্রোগ্রাম তোমাকে ভুলগুলা ধরায় না, সে জাস্ট সিনট্যাক্স এররের ভুলগুলা দেখায়, ব্যাকরণগত ভুলগুলা দেখায়। ওকে, বাট ডেটাতে ভুল করলেও তো তোমার উত্তরটা ভুল আসবে, রাইট? কোন একটা ক্যালকুলেশন করতেছো। পরবর্তীতে যে ভুলটা আছে সেটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর, ওকে, কোন জায়গায় কন্ডিশন দেওয়ার কথা ছিল এরকম যে যদি ডেটা নাকি ডেটা আর ডাটা যেটাই হোক, এখানে এ এটা ই না। সো কোন একটা জায়গাতে তোমাকে যদি বলে যে তোমার বয়স 18 থেকে বেশি হইলে তুমি বিয়ে করতে পারবা, তার মানে এজ গ্রেটার দেন 18 যদি হয় তাইলে বিয়ে করতে পারবা। এখন তুমি যদি ওই গ্রেটার দেন এর জায়গাতে লেস দেন দিয়ে দাও, লজিকে ভুল করো, তাইলে কি কাহিনীটা ভিন্ন হবে না? যে এইজটা 18 থেকে কম হইলে এখন বিয়ে করতে পারবা, জিনিসটা পুরাই উল্টে গেছে না? তার মানে লজিক্যাল ইরর হচ্ছে এই রকমের ইরর যেগুলাতে তুমি লজিকে ভুল করছো, যে এইটা থেকে বড় হইলে আমি এই কাজ করব, এখন বড় হইলে যে এই কাজ করবো ওই লজিকেই তুমি ভুল করছো, যে এখন ছোট হইলে এই কাজ করবা। ঠিক আছে? তার মানে গ্রেটার দেন এর জায়গাতে লেস দেন বা ইকুয়াল এর জায়গাতে নট ইকুয়াল, তার মানে তুমি লজিকটাই ভুল করছো, যে কোন লজিকে আমার এটা ঘটবে। মনে করো বোর্ডের এ প্লাস পাওয়ার লজিকটা কি, যে 80 থেকে যদি বেশি হয় তাহলে এ প্লাস, এখন তারা লজিকে ভুল করলো যে 80 থেকে কম হলে এ প্লাস দিয়ে দিল, তাহলে তো ভুল হইলো না জিনিসটা। সো এগুলাকে বলা হয় লজিক্যাল এরর। এরপর এটা খুবই খুবই বাজে, মানে এটা খুবই বাজে, কারণ এটা ধরা যায় না, কারণ তোমার তো এই যে অনুবাদক প্রোগ্রাম এ তো এই ভুলটা দেখাবে না, বাট তোমার ম্যাসিভ একটা নষ্ট করে দেবে, অনেক সমস্যা করে দেবে, তাই না? তার মানে এই জিনিসটা ধরা কঠিন, এই জিনিসটা ধরা কঠিন, বুঝছো? এই ভুলটা আসলে খুঁজে বের করা কঠিন। এরপরে আরেকটা জিনিস আছে, আরেক রকমের ভুল, এই ভুলটাকে বলা হয় রান টাইম এরর। কি বলা হয়? রান টাইম এরর। অর্থাৎ রান করার সময়, প্রোগ্রামটা চালানোর সময় একটা ভুল হয়েছে। কেমন ভুল হইতে পারে? ধরো মেমোরি ফুল হয়ে গেছে প্রোগ্রামটা চালানোর সময়, প্রোগ্রামটা চালানোর সময় মেমোরি ফুল হয়ে গেছে, অথবা এমন হইতে পারে আরো কোনো কিছু ঝামেলা হয়েছে। তো সবকিছু ঠিক ছিল, প্রোগ্রাম চলতেছে 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 অনেকক্ষণ চলতেছে, বাট 1 ঘন্টা পরে যায় মেমোরি ফুল হয়ে গেছে। সো এইগুলাকে বলা হয় রান টাইম এরর। ওকে, লজিক্যাল এরর ধরা কঠিন কেন? কারণ এই ভুলটা তো তোমাকে কেউ বলবে না যে ভাই এই জায়গাতে ভুল আছে, তোমার এটা খুঁজে বের করতে হবে, তোমাকে কেউ তো বলবে না যে এই জায়গাতে ভুল আছে। যে কোনো একটা জায়গাতে এ গ্রেটার দেন বি এর জায়গাতে তুমি দিয়ে রাখছো এ লেস দেন বি, মনে করো 500 লাইনের কোড। সো এটা খুঁজে বের করাটা তোমার জন্য টাফ না, যে কোন লজিকটাই, একটা প্রোগ্রামে হাজার হাজার লজিক থাকে, কোন লজিকটার ভুলের জন্য আমার উত্তরটা ঠিক আসতেছে না। সো এই লজিক্যাল ভুলটা খুঁজে বের করা কঠিন, কারণ তোমার প্রোগ্রাম ঠিকই চলতেছে, আউটপুট ঠিকই দেখতে পাচ্ছ, বাট আউটপুটটা ঠিক না। বলো ক্লিয়ার কিনা সবাই? এই ভুলগুলা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? তো এখন আমরা যে জিনিসটা পড়বো, এই জিনিসটা তোমাদের কিছু এমসিকিউ এর কাজে লাগবে। আমাদের পুরো ক্লাসটা 1 ঘন্টা 10 মিনিটের মতো হবে। সবাই মনোযোগ দাও, পুরো ক্লাসটা 1 ঘন্টা 10 মিনিটের মতো হবে, মনোযোগ দাও। সো এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ইতিহাস, জিনিসটা পড়বো প্রোগ্রামিং এর ইতিহাস, এই জিনিসটা পড়বো। ঠিক আছে? প্রোগ্রামিং এর ইতিহাস এই জিনিসটা পড়বো। ওকে, তার মানে প্রোগ্রামে কি একদিনেই প্রোগ্রাম কি বানানো হয়ে গেছে? এটা লাভলেস, যারা প্রোগ্রামিং তৈরি করছে একদিনেই বানাইছে না, একদিনে বানাই নাই, কালের বিবর্তনে সবকিছু চেঞ্জ হয়েছে। আমাদের শুরুতে বাটন ফোন চালাইতাম, তারপর আসলো আরেকটা অর্ধেক টাচ অর্ধেক বাটন, তারপরে আসলো স্মার্টফোন, এখন আসলো আরো ভালো ভালো ফোন। তার মানে ক্রমের তোমার হচ্ছে ক্রমের ধারায় জিনিসগুলো আপগ্রেড হয়েছে, তাই না? ক্রমের ধারায় জিনিসগুলো আপগ্রেড হয়েছে। আগে হচ্ছে 1G ছিল তোমার নেটওয়ার্ক, তারপর সেকেন্ড জেনারেশন 2G সিম আসছে, 3G সিম আসছে, 4G সিম আসছে। এই যে জি, জি মানে হচ্ছে জেনারেশন। ওকে, বুঝছো? মানে এটা কত জেনারেশনের, এই যে যেমন বলে না যে জেন জি, তারপর মিলিনিয়াম, আলফা, এরকম সময়ের ভিত্তিতে, টাইম লাইনের ভিত্তিতে আমরা আসলে কিছু ভাগে ভাগ করি। যেমন 1960 এর আগে যে ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি হয়েছে এগুলাকে বলি আমরা প্রথম প্রজন্ম, মানে তোমার একদম শুরুতে এই ল্যাঙ্গুয়েজ গুলা বানানো হয়েছে বা এই ল্যাঙ্গুয়েজ গুলা আবিষ্কার হয়েছে, মানে তৈরি তো করছে কেউ না কেউ। তো একদম তোমার 1960 এর আগে, 60-এর দশকে, 60-এর দশক বলতে কি বোঝায়? 50 থেকে 60, এই 60-এর দশকে যে ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি হয়েছে তাদেরকে আমরা একটা নাম দেই প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। তারপর 60 থেকে 70-এর দশকে, 60 থেকে 70-এর দশকে, 60 থেকে 70 সালের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি হয়েছে তাদেরকে বলি আমরা দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। যারা 70 থেকে 80 দশকে তৈরি হয়েছে তাদেরকে আমরা বলি তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। যারা 1980 সাল থেকে 1990 সালের মধ্যে তৈরি হয়েছে বা বর্তমানেও তৈরি হচ্ছে,
ওইগুলাকে আমরা বলি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এরপর যেগুলো তোমার হচ্ছে 2000 শতকে বা তোমার হচ্ছে 90 থেকে 2000 বা এর পরে সৃষ্টি হয়েছে ওইগুলাকে বলা হয় ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের বইয়ে ফোর্থ জেনারেশন পর্যন্তই আছে। বুঝছো? তার মানে সালের ভিত্তিতে কোনটা কবে আবিষ্কার হয়েছে এটার ভিত্তিতে আমাদের যে অনেক রকমের প্রোগ্রামিং ভাষা আছে ওইগুলাকে আমরা বিভিন্ন লেভেলে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, চতুর্থ জেনারেশন, পঞ্চম জেনারেশন আছে, বাট আমাদের বোর্ড বই এটা নাই, সো আমাদের আউট অফ সিলেবাস। ঠিক আছে, এখন সালটা মনে রাখতে হবে। উত্তর হচ্ছে ভাই সালটা মনে রাখার দরকার নেই, সালটা মনে রাখার দরকার নেই, সালটা মনে রাখার কোনো দরকার নেই। যে এই প্রথম প্রজন্ম কত সালে, দ্বিতীয় প্রজন্ম কত সালে, তৃতীয় প্রজন্ম কত সালে, কোনো দরকার নেই। ওকে, সালটা দরকার নেই। তার মানে এই প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এগুলা কিসের বেসিসে আমরা ভাগ করছি বলতো? এগুলা সালের বেসিসে, যে কত দশকে আমার ল্যাঙ্গুয়েজ গুলা সৃষ্টি হয়েছে, সালের বেসিসে আমরা এই ক্যাটাগরি গুলা করছি। এখন অনেক রকমের ভাষাই আছে। এখন বলতো শুরুতে যে ভাষাটা আবিষ্কার হয়েছে এটা কি ভাষা হওয়ার সম্ভাবনা বেশি? এটা মেশিন ভাষা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে একদম শুরুতে যে প্রোগ্রামটা লেখা হয়েছে, আজকে এই হাতুড়ি দিয়ে বাইরানো আমার পিছনে সারে না, এই স্টুডিওতে আসছি এখানেও কে বাইরাচ্ছে, বুঝছো? তো এই জায়গাতে কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে শুরুতে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, শুরুতে যে ল্যাঙ্গুয়েজটা বানাইছে অবশ্যই 0 আর 1 দিয়েই বানাইছে। বর্তমানে ফিফথ জেনারেশন চলতেছে, অবশ্যই সেটা 0 আর 1 দিয়েই বানাইছে। তার মানে একদম প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার হয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ভাষা, যেটা একদম তোমার প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর এটা থেকে আরেকটু আপডেট হইয়া যেই ল্যাঙ্গুয়েজটা আমরা বানাইছি ওই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। ওকে, এটা সম্পর্কে ওরা ডিটেইলসে পড়বো। এরপর পরের যে জেনারেশনটা এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপরের যে জেনারেশনটা এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই চারটা জিনিস মনে রাখতে হবে, যে প্রথম প্রজন্ম মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের উদাহরণ তুমি মনে রাখবা সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এই সবগুলো হচ্ছে তোমার কি তৃতীয় প্রজন্মে আবিষ্কার হয়েছে, তৃতীয় প্রজন্মের ভাষা। তারপর চতুর্থ প্রজন্মের একটা এক্সাম্পল মনে রাখতে হবে, এই এমসিকিউটা পরীক্ষায় আসবেই, যে চতুর্থ প্রজন্মের ভাষা কোনটা। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে, মনে রাখবা, এসকিউএল নামে একটা ভাষা আছে, আর একটা হচ্ছে ম্যাথল্যাব, যেটা তোমরা ইঞ্জিনিয়ারিং এ অনেক ইউজ করবা, ইঞ্জিনিয়ারিং পড়লে আমরা অনেক ইউজ করছি। সো এই ভাষাগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। সো এখান থেকে এমসিকিউ ছাড়া কিছুই আসে না, এখান থেকে এমসিকিউ ছাড়া কিছুই আসে না। সো কি এমসিকিউ মনে রাখতে হবে? প্রথম প্রজন্মের ভাষা কোনটা? মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটা? অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা কোনটা? বাকি সবগুলা, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন সবগুলা। আর চতুর্থ প্রজন্মের ভাষা কোনগুলা? এসকিউএল এবং ম্যাথল্যাব, এসকিউএল এবং ম্যাথল্যাব, এসকিউএল এবং ম্যাথল্যাব। ওকে, সো এগুলা বইয়ে যেরকম ভাবে আছে আমাদের ওই রকম ভাবেই এমসিকিউটা মনে রাখতে হবে। বলো, বুঝছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? সো এক্সাম্পল গুলো মনে থাকবে? মনে থাকবে। এখন আমরা একটা একটা করে ডিটেইলসে পড়ব। সো আমরা সালের ভিত্তিতে প্রোগ্রামিং এর ভাষাগুলোকে কিছু ক্যাটাগরিতে ভাগ করছিলাম, যে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এরকম সালের ভিত্তিতে ভাগ করছিলাম। এখন আরেকটা বেসমেন্টে আমরা ভাগ করব, সেটা হচ্ছে যন্ত্র নির্ভরতা। কিসের বেসিসে? যন্ত্র নির্ভরতা, যন্ত্র নির্ভরতা, নির্ভরতা। এই যন্ত্র নির্ভরতার উপর ভিত্তি করে আমরা এখন আরো কয়েকটা ভাগে ভাগ করব, যন্ত্র নির্ভরতার উপর ভিত্তি করে। ওকে, যন্ত্র নির্ভরতা কি একটু পরে আসতেছে, কোনো সমস্যা নেই। সো আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি, নিম্ন স্তর, একদম তোমার হচ্ছে খুবই বাজে অবস্থা, নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। জাস্ট কয়েকটা নামে ভাগ করছি, নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। তাহলে অতি উচ্চ স্তরের ভাষা জানি কোন জেনারেশন ছিল, ওই টাইমের বেসিসে, টাইমের বেসিসে অতি উচ্চ স্তরের ভাষা ছিল হচ্ছে ফোর্থ জেনারেশন, মনে আছে? অতি উচ্চ স্তরের ভাষা ছিল ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ টাইমের বেসিসে। আর উচ্চ স্তরের ভাষা জানি টাইমের বেসিসে কি জেনারেশন ছিল? থ্রি জেনারেশন, মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এই দুইটা জিনিস মনে রাখবা। আর এই জায়গাতে নিম্ন স্তরের ভাষা কোনগুলা? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা। তার মানে মেশিন ভাষা হচ্ছে প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল টাইমের বেসিসে। সো টাইমেরটাও আমি সাথে লিখে দিলাম, টাইমেরটাও আমি সাথে লিখে দিলাম। ওকে, টাইমেরটাও সাথে তোমাদের লিখে দিলাম। ওকে, নাইস। তার মানে নিম্ন স্তরের ভাষা আছে, মধ্যম শ্রেণীর ভাষা আছে, উচ্চ স্তরের ভাষা আছে, অতি উচ্চ স্তরের ভাষা আছে। এক্সাম্পল গুলা মাস্ট। নিম্ন স্তরের ভাষা কোনটা?
মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, মানে প্রথম আর দ্বিতীয় দুই নাম্বার, প্রথম দুইটা জেনারেশনকে আমরা বলি নিম্ন স্তরের ভাষা, খুবই লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে ওগুলা খুবই বাজে, মানে একদম শুরুর দিকে বানানো হয়েছে। জিএল মানে জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো প্রথম নিম্ন স্তরের ভাষা কোনগুলো? ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। ওকে, আর উচ্চ স্তরের ভাষা কোনগুলা? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে সবগুলা, সি সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সবগুলা। আর সবচেয়ে মনে রাখতে হবে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল এবং ম্যাথল্যাব। এই এক্সাম্পলটা অনেক বেশি আসে পরীক্ষা হলে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ? এসকিউএল এবং ম্যাথল্যাব। বলো, মনে থাকবে? এসকিউএল এবং ম্যাথল্যাব। ওকে, ঠিক আছে, ডান, মনে থাকবে আশা করি সবার। এখন আমরা এই প্রত্যেকটা ডিটেলস পড়বো। প্রথমে মেশিন ভাষা, আমাকে বলো এটা নিম্ন শ্রেণীর ভাষা কিনা? ইয়েস, নিম্ন শ্রেণীর ভাষা। এটা কত জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমাকে বলো? কত জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা? এটা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং নিম্ন শ্রেণীর ভাষা, এবং নিম্ন শ্রেণীর ভাষা। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং নিম্ন শ্রেণীর ভাষা, দুইটা লেভেল অনুযায়ী আমরা ভাগ করছি, মানে দুইটা ক্যাটাগরি অনুযায়ী, ফার্স্ট জেনারেশন এবং নিম্ন স্তরের ভাষা। এখন মেশিন ভাষাটা আসলে কি? মেশিন ভাষা হচ্ছে, আমার আগে কথাগুলো শুনো, তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আগে শুনতে দাও প্রত্যেকটা জিনিস। আমি যখন পড়ানো শেষ করছি তখন আর কোনো প্রশ্ন ছিল না, সো আমাকে আগে বলতে দাও। সো কম্পিউটার আসলে নিজের ভাষা বুঝে 0 আর 1। সো 0 আর 1 দিয়ে যে প্রোগ্রামিং ভাষাটা লেখা, এটার নাম হচ্ছে মেশিন ভাষা। 0 আর 1 দিয়ে যে প্রোগ্রামিং ভাষাটা লেখা, এটার নাম কি? এটার নাম মেশিন ভাষা। 0 আর 1 দিয়ে যেটা লেখা, এটার নাম মেশিন ভাষা। ওকে, এখন মেশিন ভাষার কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলা কি কি তোমাকে বলি। বলো তো, এই জায়গাতে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন আছে? নাই তো। তুমি বলতেছো 0 আর 1, এসে বুঝেও 0 আর 1, কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার নাই। তার মানে এখানে সরাসরি যোগাযোগ হয়, সরাসরি তুমি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবা। এগুলা পরে সুন্দর করে সাজানো আছে, সরাসরি যোগাযোগটা সম্ভব হয়, তাই না? বলতো, আমার আগে তুমি উত্তর করো। তাইলে কি বলতো, কম্পাইলার বা ইন্টারপ্রেটার বা অনুবাদক প্রোগ্রামের দরকার আছে? আমার আগে উত্তর করো, আমার আগে উত্তর করো সবাই। অনুবাদক প্রোগ্রামের দরকার আছে? অনুবাদক প্রোগ্রামের তাহলে কোনো দরকার নাই। তার মানে নো অনুবাদক প্রোগ্রাম। আমি যা সংক্ষেপে লিখতেছি, কারণ পরে সুন্দর করে সাজানো আছে। নো অনুবাদক প্রোগ্রাম, কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার নাই। অনুবাদক প্রোগ্রাম একটা মেমোরি ইউজ করে না? তোমার একটু আগে বলছি, ওই যে জয়া এবং জিম মেমোরি ইউজ করতেছিল। অনুবাদক প্রোগ্রাম মেমোরি ইউজ করতেছে, তাইলে এর তো অনুবাদক প্রোগ্রাম দরকারই নাই। তাহলে এর কোনো মেমোরি দরকার? নোট করা লাগবে না, ক্লাসের শেষে নোট করবা। এর কোনো মেমোরিও দরকার হয় না। তার মানে মেমোরিতে খুবই অল্প জায়গা দখল করে, মেমোরির খুবই অল্প ইউজ করে। তো এগুলা কি তার ভালো দিক না? বলতো, কারোর সাথে সরাসরি কথা বলতে পারতেছো, এটা তো ভালো দিক। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে না, তো ভালো দিক। অল্প মেমোরি ইউজ করতেছো, এটা তো ভালো দিক। আর যেহেতু সরাসরি যোগাযোগ সম্ভব হচ্ছে, সময়টা কম লাগবে না? বলতো, তোমার হচ্ছে কথা বলতা, অনুবাদ হইতো, তারপর সে বুঝতো। এখন অনুবাদও কি লাগতেছে না, সরাসরি যোগাযোগ হলে সময় কম লাগবে না? সময় কম লাগবে। তার মানে সময়ও কম লাগবে, সময়ও কম লাগবে। তার মানে এগুলো হচ্ছে তার গুড সাইড, সবগুলা তার গুড সাইড, তার ভালো দিক। ওকে, তার ভালো দিক। এখন খারাপ দিকগুলা কি? খারাপ দিকও তো আছে ভাই। প্রথম খারাপ দিক তোমার মনে কি আসে বলো তো? প্রথম খারাপ দিক কি হওয়া উচিত? যে ভাই 0 আর 1 এর প্রোগ্রাম মুখস্থ করা কঠিন, লেখা কঠিন, বুঝা কঠিন। তার মানে 0 আর 1 এর যে প্রোগ্রামটা আছে সেটা লিখা, তারপর ভুল খোঁজা, সবগুলা কঠিন। মানে এগুলা তুমি নিজেই লিখতে পারবা যে এটা যেহেতু 0 আর 1 এ লেখা, এটা লেখাও কঠিন, ভুল খোঁজা কঠিন, এটা তোমার অনেক বেশি কঠিন, মানে হার্ড টু আন্ডারস্ট্যান্ড ফর হিউম্যান। তার মানে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। ওকে, লেখা কঠিন, মনে রাখা কঠিন, ভুল খোঁজা কঠিন, সবকিছু কঠিন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার জন্য এটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়, সেটা হচ্ছে মেশিন নির্ভর ভাষা। মেশিন নির্ভর ভাষা, তার মানে একটা কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করবে না। এটা খুবই বাজে একটা দিক। এই জিনিসটাকে বলা হয় মেশিন নির্ভরতা। তার মানে মেশিন নির্ভর মানে কি? এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করবে না। এই জিনিসটাকে বলা হয় মেশিন নির্ভর ভাষা। এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করবে না, এটাকে বলা হয় মেশিন নির্ভর ভাষা। ওকে, ক্লিয়ার? তার মানে এই প্রোগ্রামটা লেখার জন্য মেশিন সম্পর্কে আইডিয়া থাকতে হয়, বা ডিভাইস সম্পর্কে আইডিয়া থাকতে হয়, ডিভাইসের আইডিয়া থাকতে হয়, ডিভাইসের আইডিয়া থাকতে হয়। এগুলা তুমি প্যারা নিও না কেন ভাই, সুন্দর করে কেন লিখে দিচ্ছেন না? কারণ সুন্দর করে আমি লিখে দিয়েছি পরের স্লাইডে। ওকে, এই জন্য তোমার এই জায়গাতে লেখি নেই, মানে জাস্ট র্যান্ডমলি লিখছি।
তাহলে সুবিধাগুলা কি কি? প্রথম সুবিধা ভাই, কোনো অনুবাদক প্রোগ্রাম নাই। ভালো দিক, সময় বেশি লাগতেছে, সময় অনেক কম লাগতেছে, যেহেতু সরাসরি যোগাযোগ সম্ভব হচ্ছে। অনুবাদক প্রোগ্রাম লাগতেছে না, তাই মেমোরিও লাগতেছে না, সবগুলা ভালো দিক। তাহলে সুবিধাগুলা লিখতে পারবা না বলো তো? মনের মধ্যে বাজবে কিনা? বাজবে? ইয়েস অর নো? তার মানে কোনো অল্প মেমোরির প্রয়োজন হয়, তারপর অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, এটাকে তুমি বানায় দুইটা বলতে পারবা, যে ফলে দ্রুত নির্বাহ করা যায় বা দ্রুত হয়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি যোগাযোগ। বলো মনের মধ্যে বাজবে কিনা? 100% বাজবে। ঠিক আছে ভাই, আপনি যেগুলো লিখছেন ওগুলো নোট করবো নাকি? না, এগুলা নোট করার দরকার না, এগুলা জাস্ট তোমার মনে রাখার জন্য। আমি যেটা পড়াচ্ছি, আমার কাজ কিন্তু ভাই তোমার সুন্দর করে নোট গুছায় দেওয়া না, বুঝছো? তোমরা সবসময় একটা ভুল ধারণা রাখো যে টিচারের কাজ হচ্ছে তোমাকে সবকিছু গুছায় দিবে। তাইলে ভাই তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সবগুলা নিজের মতো গোছানো। টিচারের কাজ হচ্ছে সুন্দর করে তোমাকে জিনিসটা এমন ভাবে তোমাকে পড়ানো যেন তুমি সুন্দর করে বুঝতে পারো, তোমার যেন মনে থাকে। এটা টিচারের দায়িত্ব। তুমি নোট এগুলা করবা না, তুমি নোট করবা এইভাবে। ঠিক আছে, এগুলা নোট করবা, আর স্লাইড তো তোমাকে দিয়ে দিব, এইগুলা নোট করবা। আচ্ছা, এখন অসুবিধাগুলা কি? 0 আর 1 দিয়ে লেখা প্রোগ্রাম লেখা কঠিন, মনে রাখা কঠিন, ভুল খোঁজা কঠিন, অনেক প্যারা, কষ্টকর, তাই না? এই ভাষায় লেখা প্রোগ্রাম মানুষের জন্য বোঝা কঠিন। এই ভাষায় লিখিত প্রোগ্রাম প্রচুর সময় লাগে। 0 আর 1 দিয়ে একটা প্রোগ্রাম লিখবা, প্রচুর সময় লাগবে, তাই না? প্রচুর সময় লাগবে। আর সবচেয়ে বড় অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা জানি কি বলছিলাম বলতো? অন্য কম্পিউটারে কাজ করবে না, অর্থাৎ যন্ত্র নির্ভর ভাষা, তাই না? বলতো এটা সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল না? সবচেয়ে বড় প্রবলেম এটা ছিল। বলো পারবা কিনা মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধা? পারবা? সবাই লিখতে পারবা? পারবা আশা করি। তার মানে এটা যন্ত্র নির্ভর, যন্ত্রের উপর নির্ভরশীল, তাই নিম্ন শ্রেণীর ভাষা। নিম্ন শ্রেণীর ভাষা জানি কাদেরকে বলতাম? যারা যন্ত্র নির্ভর। যারা যন্ত্র নির্ভর তাদেরকে বলে নিম্ন শ্রেণীর। অ্যাসেম্বলি ভাষা এটা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তাই না? এবং এটাও কি নিম্ন শ্রেণীর না বলতো? নিম্ন শ্রেণীর না বলতো? এটাও নিম্ন শ্রেণীর না? এটাও নিম্ন শ্রেণীর। তার মানে এটাও যন্ত্র নির্ভর ভাষা, এটাও যন্ত্র নির্ভর ভাষা। বাট এখন একটু সুবিধা হয়েছে, অ্যাসেম্বলি ভাষাটা কি আরেকটু আপডেটেড না? প্রথমে মেশিন ভাষা আবিষ্কার হয়েছে, তারপর একটু আপডেটেড ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। সো অ্যাসেম্বলি ভাষাতে আমরা 0 আর 1 ব্যবহার করি না, আমরা ইংরেজি ইংরেজি ছোট ছোট অক্ষর বা সংকেত বা নেমোনিক ইউজ করি। ইংরেজি বর্ণকে বা ইংরেজি ওয়ার্ডকে নেমোনিক বলা হয়, ঠিক আছে? এই ভাষাতে আমরা ডিরেক্টলি 0 আর 1 এর পরিবর্তে আমরা সংকেত বা নেমোনিক ব্যবহার করি। যেমন দুইটা সংখ্যা যোগ করার ইনস্ট্রাকশন আমরা এইভাবে দেই, যে অ্যাড, অ্যাড একটা নেমোনিক বা একটা ইংরেজি ওয়ার্ড, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি, 0 আর 1 দিয়ে লিখতে হচ্ছে না। অ্যাড এ, বা এখানে অ্যাড হচ্ছে তোমার 5,6, তার মানে 5 আর 6 তুমি যোগ করো। তার মানে আমরা এখন খুব সহজে করতে পারতেছি, জিনিসগুলো সহজে মনে রাখতে পারতেছি। তাহলে অ্যাসেম্বলি ভাষার সবচেয়ে বড় সুবিধাটা কি বলতো? আমাদের আর 0 আর মুখস্থ করতে হচ্ছে না, আমরা ছোট ছোট ইংরেজি কিওয়ার্ড দিয়ে একটা প্রোগ্রাম লিখতে পারতেছি। এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দিলে সে দুইটা সংখ্যা যোগ করে আমাদেরকে দিচ্ছে। বা যদি গুণ করার ইনস্ট্রাকশন দেই, মনে করো MUL, মাল্টিপ্লিকেশনের মাল, এখানে তোমার হচ্ছে 4,3, তার মানে সেই দুটো সংখ্যা গুণ করে তোমাকে দিবে। তার মানে তোমার জন্য মনে রাখাটা সহজ হচ্ছে। তাইলে অ্যাসেম্বলি ভাষা কাকে বলে? যদি ডেফিনিশনটা আসে, কি বলবা? যে আমরা যদি 0 আর 1 এর পরিবর্তে ছোট ছোট ইংরেজি কিওয়ার্ড বা নেমোনিক ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখি, ওই প্রোগ্রামটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, যেটা একটা দ্বিতীয় জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং একটা নিম্ন শ্রেণীর ভাষা। বলো বুঝতে পারছো? তাহলে সুবিধাগুলা কি কি আমাকে বলো, সুবিধাগুলো আইডেন্টিফাই করো আগে, মনে মনে সুবিধাগুলো আইডেন্টিফাই করো। এক, যেহেতু ছোট ছোট ইংরেজি শব্দ ব্যবহার করতেছো, মনে রাখা সহজ না? হ্যাঁ, মনে রাখা কি সহজ? মনে রাখা সহজ হবে, মেশিন ভাষার তুলনায় তো সহজ। তার মানে এখানে মনে রাখাটা সহজ। ভুল খুঁজে বের করাটা কি সহজ না? সহজ, যেহেতু ইংরেজি ওয়ার্ড, তুমি পরে পরেই দেখতে পারবা কোথায় ভুল আছে, তাই না? ভুল খুঁজে বের করা সহজ, ভুল ঠিক করা সহজ, প্রোগ্রাম লেখা সহজ। তার মানে লেখা, ঠিক করা, ভুল খুঁজে বের করা, আমাদের বুঝা, এই জিনিসগুলো আমার জন্য সহজ হয়েছে না বলো তো? সহজ হয়েছে কিনা বলো? ইয়েস, আগের থেকে সহজ হয়েছে। এখন আসো অসুবিধায়। যেহেতু ইংরেজিতে লিখতেছো, এটা কি অনুবাদক প্রোগ্রামের দরকার হবে না? দরকার হবে। অনুবাদক প্রোগ্রামের দরকার হবে, অনুবাদক প্রোগ্রামের দরকার হবে। ওই অনুবাদক প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, যেটা আমরা আগে পড়ে আসছি, যে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করে কে? অ্যাসেম্বলার। সো অনুবাদক প্রোগ্রামের দরকার হবে। এই দরকার হইলে কি কি লস হয়? জাস্ট লজিক দিয়ে তুমি চিন্তা করো। অনুবাদক প্রোগ্রাম দরকার হইলে অনুবাদক প্রোগ্রাম একটা মেমোরি ইউজ করবে, তার মানে মেমোরিতে বেশি জায়গা লাগবে। অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করতে যে কম্পিউটারের সাথে যোগাযোগ করা লাগবে, তার মানে সময়ও বেশি লাগবে, প্রোগ্রামটা রান হইতে, এক্সিকিউট হইতে সময় বেশি লাগবে। তারপর যন্ত্র নির্ভরতা তো আছেই, যে এই জায়গাতে যন্ত্র নির্ভর, অর্থাৎ একটা কম্পিউটারে লেখা প্রোগ্রাম আরেকটা কম্পিউটারে কাজ করবে না। তার মানে সুবিধা অসুবিধাগুলো সবগুলো তোমার মনের মধ্যে গাইতে গেছে আশা করি এখন। যে
এই জায়গাতে সহজে বোঝা যায়, কারণ কি ইংরেজি ওয়ার্ড ইউজ করি। এই ভাষায় রচনা করা সহজ মোটামুটি, সময় কম লাগে, শ্রম কম লাগে, প্রোগ্রাম লিখতে লিখতে সময় কম লাগে, প্রোগ্রাম রান হইতে সময় কম লাগে না, লিখতে সময় কম লাগে, এটা হচ্ছে লিখার, লিখতে সময় কম লাগে এবং শ্রম কম লাগে। প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়, প্রোগ্রামের ত্রুটি বা বাগগুলাকে আমরা সহজে ডিবাগ করতে পারি। খুবই সহজ, সুবিধাগুলা বুঝলাম। অসুবিধাগুলা কি কি? সবচেয়ে বড় অসুবিধা যন্ত্র নির্ভর। পরবর্তী অসুবিধা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে। পরবর্তী অসুবিধা সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ হচ্ছে না। পরবর্তী অসুবিধা সময় বেশি লাগতেছে এক্সিকিউট হওয়ার জন্য, যেহেতু অনুবাদ হয়ে তারপর কম্পিউটারে যাচ্ছে, কম্পিউটার বুঝতেছে সেটা। পরবর্তী সমস্যা কি? পরবর্তী সমস্যা হচ্ছে মেমোরি বেশি প্রয়োজন হয়। বলো ভাই ব্রাদার, বলো ক্লিয়ার কিনা সবাই? একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো তো? একদম মনের মধ্যে গেঁথে গেছি না? তার মানে আমরা আপডেটেড একটা ল্যাঙ্গুয়েজ বানাইছি, কিছু সুবিধা আমরা পাইছি, সাথে অসুবিধাও গুলা কিন্তু চলে আসছে, সাথে অসুবিধাও গুলা চলে আসছে। নামাজ আছে, আমি আমি শেষ করে দেবো ক্লাস, আর 5 মিনিট আমাকে দাও, ঠিক আছে? অসুবিধাও গুলা চলে আসছে। ওকে, তার মানে মেশিন ভাষায় যেগুলো আমাদের অসুবিধা ছিল, এই অসুবিধাগুলোকে আমরা একটু একটু করে কমানোর চেষ্টা করছি, যে জন্য আমরা অ্যাসেম্বলি ভাষা আনলাম। অ্যাসেম্বলি ভাষায় ছোট ছোট ইংরেজি ওয়ার্ড ইউজ করে আমরা প্রোগ্রাম লেখা শুরু করলাম। এই জায়গাতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু একটা অংশ থাকে, মানে যখন আমরা ইংরেজিতে একটা প্রোগ্রাম লিখি, প্রত্যেকটা প্রোগ্রামেরই কয়েকটা অংশ থাকে। একটাকে বলা হয়, এটা আমাদের সিলেবাসে নাই, সো না পড়লেও কোনো সমস্যা নাই, একটাকে বলা হয় লেভেল, অপকোড, অপারেন্ট, আর একটা হচ্ছে কমেন্ট। সো চারটা জিনিস একটু ভালো করে বুঝো, চারটা জিনিস একটু ভালো করে বুঝো। লেভেল বলতে বোঝায় যে কত লাইনে তুমি প্রোগ্রামটা লিখতেছো। সাপোজ আমি এই লাইনটার একটা নাম দিয়ে রাখলাম, যে এই লাইনটা হচ্ছে আমার লেভেল 1। জাস্ট আমি একটা হিসাব রাখতেছি যে কত নাম্বার লাইনকে আমি কি বলবো, যেন আমার একটু পরে দরকার হইলো যে আমি কোথায় দুইটা সংখ্যা যোগ করছিলাম ওই জায়গাতে যাই এডিট করো, তাইলে যেন আমি লেভেল ধইরা খুঁজে খুঁজে চলে যাইতে পারি ইজিলি। তার মানে এটা তো আমাদের প্রোগ্রাম গুলা, এই প্রোগ্রামের আগে ভাই প্র্যাকটিক্যালি দেখাবেন না? প্র্যাকটিক্যালি দেখাবো, বাট অ্যাসেম্বলি ভাষা তো প্র্যাকটিক্যালি জিনিসটা না। অ্যাসেম্বলি ভাষা তো আমাদের পড়ার দরকার নাই, আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি করব। সো এই জায়গাতে এইটুকু হচ্ছে আমাদের কোড। কোডের আগে লাইনগুলোকে মার্ক করে রাখার জন্য যে জিনিসটা ইউজ করা, সেটা হচ্ছে লেভেল। একটা সহজ এক্সাম্পল, মনে করো তোমার পরীক্ষা হলে অনেকগুলো এমসিকিউ আছে, এখন তুমি কি করো, যে এমসিকিউ গুলো একটু কঠিন ওটার সাথে মার্ক করে রাখো না, যে এটা আমি আরেকবার পড়বো। সো এইরকম আমরা প্রোগ্রামের অংশগুলোকে মার্ক করে রাখার জন্য যে জিনিসটা ইউজ করি, এটাকে বলা হয় লেভেল। অর্থাৎ ধরো আমি এখানে মার্ক করে রাখলাম যে আমার পরবর্তীতে এই জায়গাতে এসে কোনো একটা কাজ করা লাগবে, সো এই জায়গাগুলোকে বলা হয় লেভেল। লেভেল কিভাবে লিখতে হয় এটা আমরা পরে শিখবো যখন সি প্রোগ্রাম পড়বো। ওকে, বুঝছো লেভেল কি? তার মানে তুমি যে মার্ক করে রাখো যে ওই জায়গাতে আমি আরো ভালো পরবর্তীতে আরো কাজ করব, ওই মার্ক করা জায়গাটাকে বলা হয় লেভেল। লেভেল দিয়ে আমরা মার্ক করে রাখি একটা প্রোগ্রামের একটা অংশকে, ঠিক আছে? তারপর কমেন্ট কি? কমেন্ট হচ্ছে এটা প্রোগ্রামের অংশ না, এটা সম্পর্কে আরো ডিটেইলসে বিস্তারিত পড়বো, সমস্যা নাই। কমেন্ট হচ্ছে প্রোগ্রামের অংশ না, তুমি জাস্ট লিখে রাখো যেন পরবর্তীতে কিছু বুঝতে পারো। মনে করো যে এই লাইনটা যে দুইটা সংখ্যা যোগ করছো, এটা তুমি লিখে রাখো পাশাপাশি এই জায়গাতে, যে এটা দিয়ে আমি দুইটা সংখ্যা যোগ করছি। তাহলে পরবর্তীতে এসে যখন তুমি এখানে রিডিং করবা যে এই লাইনে আমি কি করছিলাম, তখন তুমি যেন বুঝতে পারো। কমেন্ট কখনোই প্রোগ্রামের অংশ না, এটা জাস্ট তুমি হচ্ছে খাতার কোণায় লিখে রাখো না, অনেকটা ওই রকম, যে এটা প্রোগ্রামের অংশ না, এটা কাজ করবে না, এটা অনুবাদ হবে না, এটা মেশিন ভাষায় কনভার্ট হবে না। এটা জাস্ট যে প্রোগ্রামার সে তো 200 লাইনের কোড লিখতেছে, সো একটু পরে আইসা যেন সে বুঝতে পারে যে এই লাইনে কি লিখছিলা বা কি কাজ করছিলা, কারণ অনেক বড় কোড তুমি আসলে বুঝবা না যে কোন লাইনে কি করছো, ঠিক আছে? কোন লাইনে কি করছো। তার মানে কমেন্ট জিনিসটা কখনোই তোমার অনুবাদ হয় না, কমেন্ট জিনিসটা কখনোই তোমার অনুবাদক প্রোগ্রাম দিয়ে অনুবাদ হয় না, ঠিক আছে? ওকে, তারপর যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অপকোড আর অপারেন্ট। অপারেন্ট হচ্ছে যাদের উপর তুমি কাজ করো, যেমন এই যে 5 আর 6 এগুলো হচ্ছে আমার অপারেন্ট। অপারেন্ট আর অপকোড হচ্ছে যে অপারেশনটা হয়, অপকোড মানে অপারেশন কোড। ওকে, অপারেশন কোড, তার মানে যে কাজটা তুমি করবা, যে অপারেশনটা তুমি করবা, সেই অপারেশনটা হচ্ছে অপকোড, ঠিক আছে? সো এই যে অ্যাড, মাল্টিপ্লিকেশন, এগুলাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষাতে অপকোড। সো এই জায়গাতে তেমন বেশি পড়ার দরকার নাই, কারণ এগুলো আমরা ইন ডিটেইলসে সি প্রোগ্রামিং এ পড়বো, সো এখন দরকার নাই, এই জিনিসগুলো পড়ারও দরকার নেই। সো একটা জাস্ট প্রোগ্রামের বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, এই নামগুলা তোমাদের বোঝাচ্ছি বা নামগুলা তোমাদের বলছি। যেমন অপকোডটা কি? অপারেশন কোড। মনে করো যে তুমি 1 আর 2 যোগ করতেছো, এই জায়গাতে অপারেশন কোনটা আমাকে বলো তো? অপারেশনটা কোনটা? যোগটা হচ্ছে একটা অপারেশন,
এক আর দুই তো নাম্বার, অপারেশনটা হচ্ছে যোগটা। এই যোগটাকে বলি আমরা অপারেশন কোড বা অপ কোড। এই যোগটা হচ্ছে অপারেশন কোড, আর যার উপরে এই অপারেশনটা হয় তারা হচ্ছে অপারেন্ট। তারা কি? তারা হচ্ছে অপারেন্ট। বুঝছো? তার মানে যেইটা অপারেশন ওইটা হচ্ছে অপ কোড, যাদের উপর অপারেশনটা হয় তারা হচ্ছে অপারেন্ট। এখন ক্লিয়ার? ঠিক আছে। সো আমাদের নাম্বার নিয়ে যেহেতু আমরা কাজ করি, সো অপকোড অপারেন্ট এই দুইটা জিনিস বুঝলাম। এখন বাকি জিনিসগুলো তেমন বেশি দরকার নেই, কারণ কমেন্ট তারপর লেভেল এগুলো আমরা আরো বিস্তারিত পড়বো সি প্রোগ্রাম যখন পড়বো। সো লাস্টের ক্লাসের শেষের দিকে চলে আসছি। এরপর আমাদের আছে হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এর আগে একটা জিনিস তোমাদের জাস্ট বলা, এটা হচ্ছে অ্যাপোলো 11 চাঁদে যাওয়ার যে মিশন মানুষের, ওই সময় তো আমাদের মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো তখনো তৈরি হয় নাই। চাঁদে মানুষ কবে গেছে? 1960-এর দশকে, মানে 60 থেকে 70-এর দশকে। তো তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। সো তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে চাঁদে পর্যন্ত চলে গেছে, লো লেভেল নিম্ন শ্রেণীর একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা ছিল এত বড় একটা কোড, যে চাঁদে যাওয়ার কোড। সো এই কোডটা আসলে রান হয়েছে মাত্র 2 কিলোবাইটের একটা র্যামে। এখন আমাদের মোবাইল ফোনেই থাকে 16 জিবি র্যাম, আর এটা 2 কিলোবাইটের একটা র্যামে, আর 36 কিলোবাইটের একটা মেমোরিতে। 36 কিলোবাইটের একটা মেমোরি দিয়া প্রসেস করে মানুষ চাঁদে চলে গেছে, আর তোমার ফোনেই 512 জিবি মেমোরি। বুঝছো? তারপর আসা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা চেষ্টা থাকে কি আমাদের সুবিধাগুলাই আনা। সো এই জায়গাতে সবচেয়ে বড় সুবিধা যেটা, যন্ত্র নির্ভরতাটা কেটে গেছে। তার মানে এই জায়গাতে উচ্চ স্তরের ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে আমাদের আর যন্ত্র নির্ভর নাই। যন্ত্র নির্ভর নাই, যন্ত্র নির্ভরতা সমস্যাটা চলে গেছে। বাকি সমস্যাগুলো কিন্তু আছে, যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, সময় বেশি লাগে এক্সিকিউট হইতে, তারপর মেমোরি বেশি খরচ হয়, এইগুলো তো সমস্যা আছে। যেহেতু অনুবাদক প্রোগ্রাম লাগলেই এই বাকি দুইটা সমস্যা বোনাস হিসেবে চলে আসে, যে অনুবাদক প্রোগ্রাম লাগতেছে মানে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না, সময় বেশি লাগে এক্সিকিউট হইতে, তারপর মেমোরি বেশি খরচ হয়। সো এগুলো আসলে বোনাস, তুমি নিজে থেকে লিখতে পারবা। আর সুবিধা কি? সহজে লেখা যায়, সহজে ভুল খোঁজা যায়, তাই না? কম্পিউটারের অভ্যন্তরীণ সম্পর্কে কোনো ধারণা থাকতে হয় না। তার মানে যন্ত্র নির্ভর না, যন্ত্র নির্ভর নয়। সো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে তেমন কিছু আসে না, তেমন কিছু তোমার দরকারও নাই। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি নিজে থেকে লিখতে পারবা। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য তোমার উচ্চ শ্রেণীর ভাষার সুবিধাগুলো তো আমরা বললাম, সহজে লেখা যায়, সহজে বোঝা যায়, সহজে ভুল খুঁজে বের করা যায়। অসুবিধাগুলা কি কি? মেমোরি বেশি প্রয়োজন হয়, সরাসরি যোগাযোগ সম্ভব না, তারপর এগুলা সময় বেশি লাগে এক্সিকিউট হইতে। সো এই জিনিসগুলো আমরা পারবো না বলতো, একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস। সো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে সুবিধা অসুবিধা কিছুই মনে রাখতে হবে না, জাস্ট একটা মনে রাখবা, যে ডাটাবেস প্রোগ্রামিং এর যে তোমার প্রোগ্রাম গুলা, এগুলা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটার নাম হচ্ছে এসকিউএল। এসকিউএল, ঠিক আছে? সো এই এমসিকিউটা মনে রাখবা। ওকে? সো এখান থেকে দেখো বোর্ডে কি কি প্রশ্ন আসছে। আমাদের আজকের পড়া এই পর্যন্তই ছিল, বাট বোর্ডের প্রশ্নগুলো দেখে যাও, বোর্ডের প্রশ্নগুলো দেখে যাও। আমার আগে উত্তর করো, আমার আগে উত্তর করো, সবাই সবাই আমার আগে উত্তর করো। বোর্ডে আসা প্রশ্ন, প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় কোনটা বলো তো? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলা হয়। পারছো? পারছো। পরেরটা উত্তর করো। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না? কোনটা? মেশিন ভাষার জন্য, কারণ মেশিন ভাষা ডিরেক্টলি কমিউনিকেশন। পারতেছো বোর্ডের প্রশ্নগুলা? সবগুলা বোর্ডের প্রশ্ন। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় কি বলতো? আমার আগে উত্তর করো। অবজেক্ট কোড। হ্যাঁ, পোল দেন, পোল দিলে আমাকে ওখানে যেতে হবে, সময় নষ্ট করে তো দরকার নাই। কমেন্ট করো তোমরা, তাহলেই হয়ে যাবে। অবজেক্ট কোড, তার মানে আমি যেটা লিখি ওটা সোর্স কোড, মেশিন ভাষায় কনভার্ট হওয়ার পরে এটাকে বলা হয় অবজেক্ট কোড। তারপর মেশিন ভাষায় অনুদিত হয় কোনটা? এটা তোমরা এখনো পড়ো নাই। মেশিন ভাষাতে কনভার্ট হয় কোনটুকু? মেশিন ভাষাতে অপ কোডটুকু বা অপারেশন কোডটুকু কনভার্ট হয়। ধরো a+b, এখানে এগুলা তো নাম্বার, তাই না? মনে করো যে 2+3, এখানে 2 আর 3 তো নাম্বার। এগুলো আসলে মেশিন ভাষায় কনভার্ট হয়ে কোনো লাভ নাই, কারণ এগুলো তো এমনিও বাইনারিতে কনভার্ট হচ্ছে। এই অপ কোড যেটা যেটা তুমি অ্যাড লিখতেছিলা ইংরেজিতে, এইটা তোমার কিসে কনভার্ট হয়? এইটা মেশিন ভাষায় কনভার্ট হয়। তার মানে আমাদের অপ কোডটুকু যেটা অপারেশন কোড, ওইটা মেশিন ভাষায় কনভার্ট হয়। এটা জাস্ট একটু মনে রাখো। সো এই ছিল আজকের ক্লাস। লেটস ফল ইন লাভ উইথ আইসিটি এন্ড ফিজিক্স, যে দুটো সাবজেক্ট আমি পড়াই। বলো তোমাদের কেমন লাগছে? বলো তোমাদের সবার আজকের ক্লাসটা ঠিক কেমন লাগছে? বলো তো সবাই। জোশ ছিল? সেই লাগছে না? বলো তো কোনো কিছু মুখস্থ করা লাগছে? বলো তো কোনো কিছু মুখস্থ করা লাগছে? এই জিনিসগুলো কিন্তু মুখস্থের পার্ট। অনেকেই বলে প্রোগ্রামিং এর এই জিনিসগুলা বা অধ্যায়ের এই শুরুর জিনিসগুলা মুখস্থ করে নিবা, বাট বলো তো মুখস্থ করা লাগছে কিছু?
কিছু কি মুখস্থ করা লাগছে বলো তো? কিছু মুখস্থ করা লাগছে? ফিজিক্স কোথায় পড়ান? ফিজিক্স আমার পার্সোনাল ব্যাচ আছে, আমার নিজের, আমার গ্রুপ যেটা ইসি ক্যারিয়ার্স অফিসিয়াল, ওখানে গেলেই জানতে পারবা। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসের রুটিন তোমাদের দিয়ে দিবে। সো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপগুলো আছে এএসজি বা আমার যে গ্রুপগুলো আছে, আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, এইচএসসি ক্র্যাকার্স থেকে সার্চ করলেই পেয়ে যাবা। সো আমাদের গ্রুপগুলোতে একটু তুমি জানাবা একটা স্ক্রিনশট নিয়ে যে ক্লাসটা কেমন লাগছে। ক্লাসের লেকচার স্লাইড দিয়ে দিব। টোটাল ক্লাস হবে আমাদের 10টা ক্লাস, অধ্যায়টা শেষ হবে। ঠিক আছে, সো একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা নিয়ে একটু গ্রুপগুলোতে পোস্ট করে জানাবা যে ভাইয়ার ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে। এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে এবং তোমাদের ফ্রেন্ডদের এই ক্লাসটা করতে মোটিভেট করবে। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? সুন্দর করে পোস্ট দিছি। সো আমাদের এএসজি গ্রুপ যেটা আছে বা রম্বস গ্রুপ অভিদাদার গ্রুপে বা রাকিব ভাইয়ের ম্যাথ এন্ড সায়েন্স গ্রুপে অথবা আমার যে গ্রুপ এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, আমি নামটা লিখে দেই, এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা। এইচএসসি ক্র্যাকার্স লিখে ইউটিউবে ফেসবুকে সার্চ করলে চলে আসবে। পটেটো ক্র্যাকার্স এর সাথে এইচএসসি লাগাই দিবা, এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল। সো এটা লিখে সার্চ করবা, তাইলে আমার গ্রুপটা পেয়ে যাবে। সো আমার গ্রুপে বা এএসজি গ্রুপে বা তোমার রম্বস গ্রুপে অভিদাতার গ্রুপ যেটা, বা ম্যাথ এন্ড সায়েন্স নাট গ্রুপে রাকিব ভাইয়ের গ্রুপ যেটা, সো এই গ্রুপগুলোতে তুমি হচ্ছে পোস্ট করে জানাই দিবা। ওকে, যে ক্লাসটা আজকে কেমন লাগছে। ওকে, সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এন্ড অবশ্যই একটু জানানোর চেষ্টা করবা যে ক্লাসটা কতটুকু হেল্প করছে এবং নোটগুলা ওইখানে আপলোড করার চেষ্টা করবা, এই গ্রুপগুলোতে আপলোড করার চেষ্টা করবা। নোটে তুমি আমার লেখাগুলো লেখা লাগবে না, লেখবা হচ্ছে যেগুলো তোমার অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা লিখবা। ঠিক আছে, এই জিনিসগুলো লিখতে পারো এবং অ্যাকচুয়াল পরীক্ষায় যে ডেফিনেশন গুলো লিখবা ওইগুলো তোমার নোটে যেন থাকে। সো আজকের ক্লাস এ পর্যন্তই, বিদায় নিচ্ছি সবার থেকে। ভালো থেকো সবাই। ওকে, টাটা। পরবর্তী ক্লাসটা খুব সম্ভবত শনিবার, তোমাকে তবু পোস্ট করে জানিয়ে দেওয়া হবে রুটিন। ওকে, ভালো থেকো সবাই। এন্ড অবশ্যই জানাবা ক্লাসটা কেমন লাগছে তোমাদের, এটা আমাকে ইন্সপায়ার করবে।